সরাসরি চলে যাব আজকে আমাদের সাথে যারা জয়েন করেছেন, যাদের বলা হয় যে ভূতের প্রাণ, এবং আপনারা সবসময় মানে প্রতিদিনই আমরা যাদেরকে নিয়ে অনেক SMS পাই যে খবর কি খবর। আজকে আমি দেব না, খবর সরাসরি দিবেন আমাদের মাঝে সেই দুইজন উপস্থিত আছেন। আপনারা আমি নাম বলবো না, গলা শুনলে সবাই বুঝে ফেলবো আসলে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাকিব, দিস ইজ জিবরান। হোয়াটস আপ? আমাদের শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আর একটু জোরে শুনতে পারবো মনে হয় কিছুক্ষণের মধ্যেই। সো আমরা আজকে কি জন্য একসাথে মিলিত হয়েছি, আজকে জীবন একটা খুব চমৎকার কথা বলছে যে আজকে আসলে আমার যেটা মনে হয় যে আমি আজকে হচ্ছে একদম পুরোপুরি গেস্ট হয়ে যাবো। এবং সাকিব ভাই, একটা জিনিস সবাইকে জানিয়ে দেওয়া উচিত যে এই মাসটা তো আসলে অনেক স্পেশাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাসটা অনেক স্পেশাল এবং স্পেশাল কিছু ঘটতে যাচ্ছে বোধহয়। একটু আভাস কি দেয়া যায়? হ্যাঁ, এই মাসটা আসলে অনেকেই আমরা জানি, আমাদের কিন্তু হেডফোন লাগবে না, তো তোমার কষ্ট করার দরকার নেই, তোমরা শুনতে পারলেই হবে। এই মাসটা অনেকেই আমরা জানি, অনেকেই হয়তো জানি না, কারণ এটা আসলে এক্স্যাক্টলি আমাদের কালচার না। সেটা হচ্ছে বিদেশে এই মাসে একটা ঘটনা হয় যেটাকে বলে হ্যালোউইন নাইট, যেটাকে অক্টোবরের 31 তারিখকে ধরা হয় হ্যালোউইন নাইট। ওই রাতে ও মানে ওয়েস্টার্ন কালচারে, স্পেশালি আমেরিকাতে, আমরা আসলে আমেরিকান হরর মুভিগুলো দেখে এগুলো শিখেছি। সেখানে যেটা হয় যে বিভিন্ন বাসায় ওরা ভূতের বাসার মতো সাজ করে, বাচ্চারা কস্টিউমস পরে, ভূতের মতো কস্টিউমস পরে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। আমরা যেরকম সবে বেড়াতে হালুয়া নিয়ে বের হই, বের হয়ে বিভিন্ন বাসায় যে হালুয়া দিই, ওরা এটা হচ্ছে ওদের ভৌতিক সবে বেড়ার টাইপের আর কি, মানে কিছু একটা। হ্যাঁ, আমরা মানে আমাদের কিছু জিনিসপত্র আমাদের কাছে আছে, দেশি হয়, মিষ্টি কুমড়া পেলেও হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এক্স্যাক্টলি। সো ওরা বিভিন্ন বাসায় যায়, ওখানে গিয়ে ওই হয় একজন একজনকে ভয় দেখায়, অথবা বড়রা ছোটদেরকে ক্যান্ডি দেয়, চকলেট দেয়। এবং বিদেশে এই সময় অনেক ভূতের মুভি বের হয়, টেলিভিশনে অনেক ভূতের স্পেশাল জিনিস বের হয়। আমরা যারা সিম্পসন্স দেখি রেগুলারলি, সিম্পসন্স এর অলওয়েজ হ্যালোউইন স্পেশাল একটা প্রোগ্রাম বের হয়। সো এটা ওদের কালচারে হিউজ একটা জিনিস। সো আমাদের কালচারে অত বিশাল ভাবে এখনো আসেনি, বাট সেটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, কারণ ভূত এফএম এর শুরু হয়েছে 4 বছর হয়ে গেল। সো 4 বছরে ধরে আসলে বাঙালির ভিতরে যে ভৌতিক বা প্যারানর্মাল ব্যাপারের প্রতি যে আকর্ষণটা আছে, সেটা আসলে আমরা জানতাম না। তাই না? আমরা যখন প্রোগ্রামটা শুরু করেছিলাম, we had no clue. আমরা লাইক, ওকে, ইউ গাইজ হ্যাড অ্যান আইডিয়া, উই হ্যাড অ্যান আইডিয়া, লেটস গেট টুগেদার এন্ড ডু সামথিং এন্ড সি। সো তারপর আমরা দেখলাম যে আসলে বাংলাদেশের বয়স নির্বিশেষে, মানে বাবারা ছেলেদের সাথে শুনছে, মারা মেয়েদের সাথে শুনছে, ফ্রেন্ডরা একসাথে বসে ছাদের বেলা রাতের বেলা শুনছে, মানে স্পেসিফিক কোনো টার্গেট অডিয়েন্স নাই, দেয়ার ওয়াজ নো টার্গেট অডিয়েন্স। একদম ছোটরাও শুনছে, একদম বড়রাও শুনছে, মানে বিভিন্ন জায়গায়, এবং কোনো সোশিও ইকোনমিক ক্লাসিফিকেশন নেই। মানে আমরা লিটারেলি এমন হয়েছে যে এয়ারপোর্টে আমি চেক ইন করতে গেছি, যে ভদ্রলোক আমার টিকিটটা দেখছেন, সে আমার গলা শুনে বলছে, আচ্ছা ও আপনি সাকিব চৌধুরী, আপনি তো ভূত এফএম-এর। কেমনে বুঝলেন? না, নাম দেখলাম সাকিব, আপনার গলাটা চিনা লাগছে। এটা একটা হয়েছে। আরেকটা হয়েছে, একবার আমরা সিলেট থেকে আসতেছিলাম, সো টোল বুথ গুলো থাকে না হাইওয়েতে, টোল বুথে শুনবাইকে দেখছে, দেখে গলা শুনছে, গলা শুনে বলে, ভাই ভূতে ফেরবার যান না কেন? টোলের যে লোকটা দাঁড়ায় আছে, বুঝছো, মানে সে হয়তো ক্লাস 8 পাশে, একদম গরিব একটা লোক, সে কষ্ট করে চাকরি করে, সেও ভূতে ফেম শুনে সিলেটের ওইদিকে বসে। সো এই প্রোগ্রামটা যে এইভাবে হিট হবে আমরা বুঝিনি। সো উই থট দ্যাট ফাইন, আমরা আসলে যেটা আগে না বুঝেই করেছি, কারণ আরেকটা জিনিস না বুঝে করি, হবে না। আর সবচেয়ে বড় কথা কি, সবারই একটা নিউ ইয়ার আছে, সবারই সব আমাদের কেন থাকবে না? আমাদের যেহেতু পরে দেখা গেল যে বাংলাদেশে the attraction towards paranormal is such a big thing, কিন্তু আসলে ভূত এফএম আর ভূতিস ছাড়া আর কেউ কিছু করেনি। চেষ্টা করেছে, কিছু চ্যানেল কিছু চেষ্টা করেছে, কিছু রেডিও চ্যানেল চেষ্টা করেছে, বাট এটা হয়নি, মানে আলটিমেটলি মানে হয়নি আর কি, হোয়াটএভার। সো আমরা এখনো ইউনিকই ছিলাম, ইউনিকই আছি, ভূতিস স্টিল ইউনিক, ভূত এফএম স্টিল ইউনিক। সো উই থট দ্যাট দ্য টাইম হ্যাজ কাম টু ডু সামথিং ডিফারেন্ট, সামথিং নিউ। এবং আমার তো মনে হয় যে আমাদের উৎসবের দিন যদি বলি, আমরা সেলিব্রেট করতে পারি যে দিনটা, সেটা তো আসলে হ্যালোউইন। মানে আমাদের যদি বলি যে ভূত এফএম যদি সেলিব্রেট করতে পারে একসাথে, তো আমাদের কি ঠান্ডা করার মতন কিছু আছে? মানে কোনো ঠান্ডা কোনো খবর, খুব বেশি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার খবর হচ্ছে যে উই হ্যাভ ডিসাইডেড যে আমি, জিবরান, সুমন ভাই, যে অরিজিনালি জিবরানের আইডিয়া ছিল, বিকজ ভৌতিস্টের যে প্রজেক্টটা, যেটা 4 বছর আগে থেকে আমরা বলে আসছি আমরা করবো, আসলে অনেকেই জানে না, অনেকে জানে না। সুমন ভাই হ্যাজ বিন ব্যাটলিং ক্যান্সার ফর দ্য লাস্ট 4 years। সো যাদের ক্যান্সার সম্বন্ধে আসলে আইডিয়া কম, ক্যান্সার হওয়া মানে কিন্তু মৃত্যুর পথে এক পা দিয়ে দেওয়া। সত্যি, মানে এক পা অলরেডি আমার কবরের ভিতরে চলে গেছে, দ্যাট ইজ দ্য বিগিনিং অফ ক্যান্সার। তারপরে ডিপেন্ড করে যে কতটুকু আল্লাহর কুদরত, কতটুকু ডাক্তারের পারদর্শিতা, কতটুকু মানুষের দোয়া, এবং কতটুকু সে মানে নিজের আত্মবিশ্বাস এবং স্ট্রেংথ এন্ড কনফিডেন্স, সবকিছু মিলে ওখান থেকে ফেরত আসতে হয় আসলে। কিন্তু সুমন ভাই প্রায়
4 বছরে উনার বোধহয় 4 বার না 5 বার, আর ক্যান্সার একবার যেটা হয় যে ওয়ান্স ইউ হ্যাভ ক্যান্সার, ওটা প্রবণতা আছে বলেই ক্যান্সার কিন্তু আমাদের সবার বডিতে ক্যান্সার সেলস থাকে। ইটস জাস্ট দ্যাট একটা পার্টিকুলার লিমিট ছাড়াই গেলে ওটাকে ক্যান্সার হিসেবে শনাক্ত করা হয়। সো সুমন ভাই 6 বার ক্যান্সার হয়েছে গত 4 বছরে। তার মাঝখানেই আমরা ভৌতিশ্রী আমরা অনেকবারই বলেছি, এবং এর জন্য আমরা অনেক বিরূপ প্রতিক্রিয়াও পেয়েছি, অনেক গালিও শুনেছি। এন্ড উই আন্ডারস্ট্যান্ড মানুষের ফ্রাস্ট্রেশন, উই আন্ডারস্ট্যান্ড। কিন্তু মানুষের এটাও বুঝতে হবে যে একটা মানুষ যখন 4 বছরে 6 বার ক্যান্সার হয়, তার জন্য না নর্মাল লাইফ লিড করা খুব ডেঞ্জারাস হয়ে যায়। খুব অদ্ভুত ব্যাপার যে যখন তিনি প্রচন্ড অসুস্থ বা সার্জারি করার পরে উনি কিন্তু এখানে এসেছেন, সবার সাথে কথা বলেছেন এবং এসে সবার সাথে যেটা হয় যে কিছু কিছু জিনিস করা সহজ, যেমন এসে একটা ইন্টারভিউ দিলাম, হ্যাঁ আমি একটা মিউজিক ফেস্টিভ্যালে একটা গান করলাম বা একটা কনসার্ট করলাম, এবার হয়ে যায়, 2 দিন প্র্যাকটিস করে হয়ে যায়। বাট ভৌতিস্টের আমরা যেভাবে কাজগুলো করেছি ওখানে অনেক ইমোশনাল ইনভলভমেন্ট, অনেক সাইকোলজিক্যাল ব্যাপার আছে, এবং যে কোনো সময় পালানোর প্রয়োজন। হ্যাঁ, যে কোনো সময় পালানোর প্রয়োজন আছে, মানে অনেক ব্যাপার ছিল। সো ওইসব কারণে আমরা লাস্ট একটা মেজর ইনভেস্টিগেশন এখন আমাদের বাকি আছে, যেটা আমরা অনেক আগে বলেছিলাম যে কোড নেম খুলনা, আসলে খুলনা না, বাট কোড নেম খুলনার একটা জায়গায় যেখানে আমাদের যাওয়ার কথা। তো এই বিভিন্ন কারণে, এবং এই ক্যান্সারও একটা রিজন যে আমি আর জীবন আমাদের মাঝে অনেক বিরূপ প্রতিক্রিয়া হয়েছে আমাদের লাইফে, আর উই আর নট শিওর এগুলো কি আমরা যেসব কাণ্ড কারখানা করে বেড়াই ওগুলোর জন্য হয়েছে নাকি না। সো বিভিন্ন কারণে উই হ্যাড টু স্টেপ ব্যাক এন্ড উই হ্যাড টু লেট ইট রেস্ট। সো সুমন ভাই ফাইনালি আফটার হিজ অ্যাগেন হি হ্যাড এ ক্যান্সার অপারেশন, এই মাসেই হয়েছিল। ওনার বডিতে 500টার উপরে মাইক্রোস্টিচ আছে, যেগুলো উনি তো ঘুরে বেড়ায়, বাসায় বসে থাকতে পারে না, বের হয়, এই হয়েছে, স্টিচ খুলে যায়, ওখানে আমার একটা ইনফেকশন হয়েছে। সো হি ইজ ডিলিং উইথ আ লট অফ শিট। হি ওয়ার্কস উইথ এ কেন নাও। ওটা স্টাইলের জন্য, আমি অ্যাকচুয়ালি নিডস টু ওয়াক উইথ এ কেন এন্ড অল দ্যাট। সো এনিওয়ে, এগুলো তো খুব নেগেটিভ কথাবার্তা বলতেছি। পজিটিভ নিউজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে, হ্যাঁ, Let me do my role. You're right, Shakib. না, এনিওয়ে, পজিটিভ নিউজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জিবরান হ্যাড দিস আইডিয়া যে আমরা যদি ছোট ছোট কিছু হরর ফিল্মস বানাই বেসড অন আমরা যেসব ইনভেস্টিগেশন করেছি, সেই ইনভেস্টিগেশনটা কিভাবে হয়। অনেকে তো আমাদের কথা অনেক শুনি না, ওটা কথা বলি। জি প্লিজ প্লিজ। ইনভেস্টিগেশনটা কিভাবে হয়, আমরা আসলে বেসিক্যালি সুমন ভাই একটা খবর পাই। ফর এক্সাম্পল, আমরা শুনি যে অমুক বাসায় রাতের বেলা অমুক সময় আওয়াজ হয়, বা অমুক বাসায় রাতের বেলা অমুক একটা লাইট দেখা যায়, তো এরকম একটা খবর পাই। বা অমুক বাসায় রাতের বেলা ঘুমানো যায় না, বিভিন্ন কাণ্ড কারখানা হয়, তো এরকম একটা খবর পাই। খবরটা শুনে যদি আমাদের ইন্টারেস্টিং লাগে তখন আমরা ওটাকে একটু রিসার্চ করি। রিসার্চ করলে একটা গল্প বের হয়। ফর এক্সাম্পল, ওখানে হয়তো একটা মহিলা ছিল যাকে ওর শাশুড়ি খুব নির্যাতন করতো, তারপরে যখন তার পেটে বাচ্চা হয়, তো ও হয়তো একবার বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা হয়েছে দেখে শাশুড়ি ওকে আরো নির্যাতন করছে, কেন ছেলে বাচ্চা হয় নাই। তারপর হয়তো মেয়েটা আত্মহত্যা করে মারা গেছে, তারপর থেকে হয়তো ওখানে ভৌতিক কিছু কাণ্ড কারখানা হয়। এরকম এরকম গল্প বের হয়। আর এই গল্পগুলো সত্যি কি মিথ্যা এটা আমরা জানি না আসলে, বাট গল্পটা আমাদের কাছে ইন্টারেস্টিং লাগলে আমরা গিয়ে ইনভেস্টিগেট করি, এবং ইনভেস্টিগেশনে যদি কিছু ইন্টারেস্টিং পাই তাহলেই আমরা সেটাকে ভৌতিষ্টের একটা এপিসোড হিসেবে বলি। তো অনেক কেসে আমরা অনেক অ্যাডভেঞ্চার শেয়ার করেছি যেখানে আমরা ইকুইপমেন্ট দিয়ে ঠিক মতো রেকর্ড করতে পারিনি, অথবা আমরা গিয়েছি কিছু হয়নি দেখে আমরা কিছু করতে পারিনি। বাট অনেক ইনভেস্টিগেশন আছে যেখানে আমরা খুব ইন্টারেস্টিং স্টোরি শুনেছি, কিন্তু আমরা ওখানে গেছি, যাওয়ার পরে কিছু হয়নি। আজকে এরকম একটা স্টোরি আমি শেয়ার করবো, ভেরি ইন্টারেস্টিং একটা স্টোরি। সো তখন জিবরান বলল যে ওয়াই ডোন্ট উই টেক দোজ স্টোরিজ গুলো তো ইন্টারেস্টিং, আমরা গিয়ে কিছু হয়নি ফাইন, সেটাই, স্টোরিটা তো ইন্টারেস্টিং, স্টোরি গুলো নিয়ে লেটস মেক হ্যালোউইনকে লক্ষ্য রেখে 5টা ছোট ছোট শর্ট হরর ফিল্মস। ওকে, সো উই হ্যাভ জাস্ট কমপ্লিটেড মেকিং 5টা শর্ট হরর ফিল্মস, যেগুলো খুব শীঘ্রই সবার সামনে আসছে। খুব শীঘ্রই মানে ইনফ্যাক্ট 26 তারিখ অথবা 27 তারিখ, আমি এখনো ক্লিয়ার না ডেটটা, তো এই মাসের 26 বা 27 তারিখে আসছে। আমি জানি অনেকেই ভৌতিক যারা শুনে সবাই ও আচ্ছা ভৌতিকের চাপ অনেকবার শুনছি, না But I think Russell, you can back me up because we have promos coming up next year. এবং আমি সবচেয়ে বেশি আমার একটা কথা মনে আছে যে আপনি একটা কথা শুরুতে বলেছিলেন, পরে তো আমরা একসাথে করছি এখন, এবং জিনিসটা হচ্ছে এরকম, আপনি বলেছিলেন যে আই এম ডুইং ইট এনিওয়ে, মানে যেভাবে হোক না, শুরুর দিনই আপনি বলেছিলেন যে এটা হবেই, যে মানে কোনো কিছু আটকাতে পারবে না। এবং ফাইনালি এটা হচ্ছে একদম অলরেডি, আমি তো এখন অলরেডি আমার মনে হয় যে অনেকেই ফেসবুকের সাথে কানেক্টেড, এবং অনেকেই অলরেডি সেই ছবিগুলো শুটিং এর বিভিন্ন ছবি টবি সবকিছু
দেখছে, অনেকে হ্যাঁ, দেখেছে, হ্যাঁ, এবং হ্যাঁ, আমরা হয়তো একে একে গল্পগুলো কিছু কিছু শেয়ার করবো, মানে ওই গল্পগুলো না, অবশ্যই আপনি যেরকম বলেন যে হ্যাঁ, আপনি একটা হ্যাঁ। গল্প শেয়ার করবো। সো 5টা ফিল্ম দেখতে পারবে সবাই, এটা হচ্ছে মানে এই যে মানে এটা তো আপনি এটা বললেন। বলেই ফেলি, এটা ইনফ্যাক্ট বলেই ফেলি যে Please. কোথায় দেখা যাবে। এটা আমরা ওয়ে নট গোয়িং অন টিভি চ্যানেল, বিকজ আমি ঈদে বসে বসে টিভিতে ঈদের নাটক দেখছিলাম। প্রত্যেকটা নাটকের সিকোয়েন্স দেখায় 2 মিনিট, তারপরে বিজ্ঞাপন দেখে 15 মিনিট। ওভাবে আমরা ভৌতিষ্ঠের কোনো কিছু দেখাতে চাই না। আমরা চাই একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে, সো দ্যাট যখন কেউ দেখছে সে কমপ্লিটলি ওখানে সাবমার্জড হয়ে যাবে, পুরোটা এক্সপিরিয়েন্স করতে পারবে। সো এই প্রজেক্টের নাম হচ্ছে আইসক্রিম। লাইনটা হচ্ছে ইটস নট হরর আনটিল আইসক্রিম, রাইট। দ্যাটস দ্য লাইন। আমরা একটা ক্যাম্পেইন লাইন। এবং আমি জানি এটা যেহেতু একটা ব্র্যান্ডেড প্রোগ্রাম, আমি অন্য কোনো ব্র্যান্ডের নাম বলতে পারবো না, বাট আমার মেনশন করতেই হবে যে আমরা এই সাহসটা পেয়েছি এটা করতে, বিকজ আমি যে কোম্পানিতে কাজ করি, আমি যেখানে চাকরি করি, বিটুপির নাম তো বলা যাবে, বিটুপি চাকরি করেছে, বিটুপি ডিসাইডেড যে এটা আমরা করবোই। আমার এমডি যে সারা আলী, শি গেভ আস 100% ব্যাকিং। সে প্রথমে আইডিয়া গুলো শুনেই বলছে যে এটা আমি কোনো স্পন্সর পাই না পাই, আই ডোন্ট কেয়ার, আমরা এটা নামাবোই, আই লাভ দিস আইডিয়া। শি ইজ আ বিগ হরর ফ্রিক, জাস্ট লাইক অল অফ আস। সো শি সেড এটা আমরা করবোই। তারপরে আমরা রেডিও ফুডের সাথে তোমার সাথে কথা বললাম, তারপর আমরা আরো কিছু জনের সাথে কথা বললাম, এবং থিংস ফেল ইন প্লেস। একটা কথা আছে না যে নিয়ত থাকলে হয়। হ্যাঁ, একদম একদম তো একদম। নিয়ত ছিল নামানোর, যে তোমাকে বলে গেছিলাম যে এটা আমরা নামাচ্ছি, এটা যেভাবে হোক নামাচ্ছি, নামাচ্ছি, এবং নেমে গেছে মাশাল্লাহ। এখন এডিটিং চলছে, ইনফ্যাক্ট আমাদের মিউজিকের কাজ শুরু হয়ে যাবে কালকে, এন্ড ইনশাল্লাহ 26 তারিখ থেকে অন দ্য রেডিও ফুর্তি পেজ, অন দ্য ভূত এফএম পেজ, এবং আরো একটা পেজ, এটা পরে নাম বলবো, আমি এখানে নাম বলতে পারছি না, ওই পেজগুলো থেকে এটা শেয়ার করা হবে। ইটস গোয়িং টু বি অনলাইন, সো ইটস গোয়িং টু বি দেয়ার ফর ইউ টু ওয়াচ এনি টাইম ইউ ওয়ান্ট টু ওয়াচ ইট, রাইট। এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইউ আর, ইউ ক্যান ওয়াচ ইট এনি টাইম ইউ ওয়ান্ট। প্রত্যেকটা ফিকশন হচ্ছে অন অ্যাভারেজ 3 থেকে 4 মিনিট। একটা ফিল্ম হচ্ছে 7 মিনিট লম্বা। আমি আজকে দেখলাম যেটা 7 মিনিট লম্বা, এটা আজকে দেখলাম, আমার কাছে দেখে মনে হচ্ছে 1 মিনিট। আপনি এত বলছিলেন, হ্যাঁ, মানে এত কুইকলি জিনিসটা হয়ে যায়। একদম। এন্ড অবভিয়াসলি উই ডোন্ট হ্যাভ এ লট অফ মানি, তাই না? কিন্তু আমরা তারপরেও সাকিব ভাই, এটা একটু বলতেই হয় আসলে, নিজেরা না বললে অনেক কিছু বলে, তো আমাদের বলতে হয় যে আমরা এখানেও কিন্তু প্রথম, মানে আমরা এখানেও মানে প্রথমবারের মতো আমরাই পাইনিয়ার আর কি এটাতে। অ্যাবসলিউটলি, হ্যাঁ। অ্যাবসলিউটলি। বাংলাদেশে আমার মনে আছে ছোটবেলায় বিটিভিতে কতগুলো হরর নাটক দেখেছিলাম। তখন সুবর্ণা মুস্তফা, তারপরে হুমায়ুন ফরিদি, তারপরে তারেক নাম, উনার একটা ছিল, তারেক নামের গল্পটা ছিল ওই যে মপাসার একটা গল্প, যে ওই যে একজনের বাসায় যায়, কিছু একটা মানে উইশ করতে হয় এরকম টাইপের। না, গল্পটা ছিল যে তারেক নাম একজনের বাসায় যায়, ওর একটা ফ্রেন্ডের বাসায় যায়, সো সে ঢুকে যায়, তারপরে ফ্রেন্ড আর বাসায় নাই। সো ফ্রেন্ড আর তার ওয়াইফ ওনারা যখন বাসায় ফেরত আসেন, এসে ওরা বলে যে তুমি ঢুকলা কিভাবে, দরজা তো আটকানো ছিল। তখন তারেক নাম বলে আমি তো খোলা পেয়েছি। আই থিঙ্ক নাটকের নাম ছিল দরজাটা খোলা, বা এরকম কিছু একটা নাম আচ্ছা। ছিল। So, পরে যেটা বের হয়, তারেকের নাম ওখানে থাকাকালীন ওখানে ভৌতিক কিছু কাণ্ড কারখানা শুরু হয়ে যায় ওই বাসাতে। লাস্টে রিভিল হয়, লাস্টে ওর ফ্রেন্ড একটা চিঠি পায় তারেকের নামের মার কাছ থেকে। সেটা হচ্ছে যে তারেকের নামের ক্যারেক্টারটা ওদের বাসায় যাচ্ছিল, যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আচ্ছা। বুঝছো? সো এরকম ভিটিভিতে আগে খুব সুন্দর সুন্দর কিছু হরর ফিল্ম There হতো, was one in the rail station. অনেকগুলো ছিল। So, এরপরে কিন্তু আমরা দেখিনি। না, কিন্তু ফিল্ম হয়নি। আমরা যেটা করছি, হ্যাঁ। যেভাবে আমরা আমাদের আমরা যেভাবে করছি, এবং আমরা যেভাবে মানে মানুষের জন্য, মানে সমস্ত মানুষ আমাদের তৈরি ফিল্ম শুধুমাত্র বাংলাদেশে না, না, পুরো পৃথিবী দেখতে পাচ্ছে। Yes. এইটা তো খুবই ফার্স্ট টাইম। এটা একদম ফার্স্ট, হ্যাঁ, ইউ অ্যাবসলিউটলি কারেক্ট। এরকম 5 মিনিট হরর ফিল্ম বাংলাদেশে কখনোই হয়নি, এবং এরকম একটা যৌথ প্রচেষ্টা, একটা মানে যেমন রেডিও ফুর্তি এবং আমরা মিলে এটাকে লঞ্চ করছি, আই ডাউট এটা আর কোথাও পৃথিবীতে হয়েছে। মানে এটা লঞ্চ করছে, এটা কোথাও হয়। আপনাদের একটু বেশি বেশি করে এখন ফেসবুকের সাথে কানেক্টেড থাকতে হবে, এবং আপনাদের অবশ্যই মানে টিউন থাকতে হবে রেডিও ফুর্তির সাথে। তাহলে দেখবেন যে আমরা মানে সব খবরগুলো আমরা একে একে জানিয়ে দেবো। কালকে থেকেই আমরা ইনশাআল্লাহ সব ঢাক ঢোল পিটিয়ে। সো আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো, এবং সেই সময় তো অবশ্যই আমাদের যে সমস্ত লিসনাররা আজকে এখানে যারা গেস্ট হিসেবে এসছেন, এবং তাদের স্টোরি শেয়ার করবেন। ডেফিনেটলি সাকিব ভাই আমাদের বলেছেন যে তিনিও একটা স্টোরি শেয়ার করবেন। সো সেগুলো আমরা শুনবো। আপনারা অবশ্যই এসএমএস করুন। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই অলরেডি এসএমএস করছেন, সেই এসএমএস গুলো আমরা পড়বো একে একে, আশা করছি। সো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছে একটা ছোট্ট ব্রেকের পরে। The night.
আবার ফিরে এলাম আবারও ভূত এফএম নিয়ে, এবং আপনারা সবাই জানেন ভূত এফএম এখন একটু অন্যরকম উইথ গ্রামীণ ফোন। এবং এই মুহূর্তে কোনো কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন, এবং তিনি নাম আসলে প্রকাশ করতে যাচ্ছেন না, তার পরিচয়টা তিনিই দিবেন। আপনি কিভাবে পরিচিত হতে যাচ্ছেন সবার সাথে? আমরা কি অ্যানোনিমাস বলবো মানে কি, মানে আপনি আপনার পরিচয়টা আপনি দেন ভাইয়া। আসসালামু আলাইকুম, ধন্যবাদ রাসেল ভাইকে। আমি কিছু সঙ্গত কারণে পরিচয়টি দিতে পারছি না। পেশা বলতে পারবেন উনি। হ্যাঁ, বাট আমি একটি মেডিকেল কলেজে হাসপাতালে কর্মরত আছি শিক্ষানবিশ চিকিৎসক হিসাবে। ঠিক আছে, আমরা তাহলে সরাসরি ঘটনায় চলে যাই, এবং ঘটনাটাও আপনার ওই মেডিকেল কলেজ নিয়েই। হ্যাঁ, সো আমরা ঘটনায় চলে যাই। আমার ঘটনাটা কেন্দ্র হচ্ছে আমার মেডিকেল কলেজের আবাসিক হলকে নিয়ে। আমার হলটিতে আমি এবং আমার আরেকটি রুমমেট থাকে। তো সে প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। প্রথম বর্ষের শিক্ষার্থী হিসাবে আপনারা অনেকে জেনে থাকবেন অ্যানাটমি নামে একটি বিষয় রয়েছে, যার বিষয়বস্তু হচ্ছে মানুষের গঠনতন্ত্র এবং কঙ্কালতন্ত্র, এগুলো নিয়ে আলোচনা করা। অ্যানাটমি বইয়ের পাশাপাশি এই কঙ্কালতন্ত্র বা কঙ্কালের বোনস সেট যেটা আমরা বলি, সেটা নিয়ে আমরা প্রয়োজন পড়ে পড়ালেখার জন্য। 2014 সালের ফেব্রুয়ারি মাসে সে প্রথম বোন সেটটি কিনে আনে রুমে। তারপর থেকেই বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় রুমের মধ্যে। এখানে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে আপনি যেটা আমাকে দেখে বলেছিলেন সেই হিসেবে বলছি আর কি, যে এটাতে দুই ধরনের জিনিস হয়। একটা হচ্ছে কেউ হয়তো আগে সিনিয়র যারা ভাইয়া থাকেন তাদের কাছ থেকে সেই বোনটা কালেক্ট করে নিয়ে পড়াশোনা করেন, আর কেউ কেউ থাকেন এরকম যে যারা একদম ফ্রেশ বোন একটা বোন কিনে নিয়ে আসে। সেটা ছিল ফ্রেশ। হ্যাঁ, জি জি, ফ্রেশ বোন ছিল, এবং তারপরে কিনে নিয়ে আসার পরে তার বেশ কিছু সমস্যার তৈরি হয়। হ্যাঁ, সেগুলো কি ছিল? হ্যাঁ, প্রথম যখন রুমে নিয়ে আসে তার 2-3 সপ্তাহ কিছু হয়নি, তারপর থেকে শুরু হয় যেটা রাতে আমরা দুজন ঘুমাচ্ছি, হঠাৎ করে লাইট বন্ধ করে ঘুমাচ্ছি, হঠাৎ করে লাইটটা অন হয়ে যাচ্ছে একা একাই। সুইচ টুইচ কোনো কিছুই করা হয়নি। তারপর আবার ফ্যান হঠাৎ করে অফ হয়ে যাচ্ছে, বাট এভরিথিং ইজ রাইট, ইলেকট্রিসিটি আছে, বাইরে সবার রুম গুলোতেই কারেন্ট থাকে। সো তখন এই জিনিসটা আমরা আসলে দুজনেই কেউ আমলে নেইনি। পরে আরেকটা ঘটনা তৈরি হয়, সেটা হচ্ছে আমি যখন ডিউটিতে চলে যেতাম এবং সে যখন ক্লাসে চলে যেত, তো আমরা রুমটাকে লক করে যেতাম। রুমের চাবিটা সাধারণত আমার কাছে এবং ওর কাছেই থাকতো, তো বাইরের কেউ রুমের মধ্যে এন্টার করার কোনো পসিবিলিটি ছিল না। এর 2-3 দিন পর হঠাৎ করে একদিন আমি রুমে ঢুকলাম আগে চাবি দিয়ে, তো চাবি দিয়ে খুলে দেখি যে সে বক্সগুলোকে একটা বইয়ের বাক্সেতে রাখতো। তো সেই বক্সগুলো মেঝেতে একটা মৃত মানুষকে যখন কবরে শোয়ানো হয় ঠিক সেম প্যাটার্নে শোয়ানো। এই ঘটনাটা আমি একদিন দেখলাম, তারপরে 3-4 দিন পরে সেও দেখলো। এরকম করে আবার এরকমও হয়েছে যে দুজন একসাথে রুমে ঢুকলাম, দুজনে একসাথে দেখেছি। তারপরে এটা নিয়ে সে তখন বলল যে ভাই আমি হল সুপারকে সেটা জানাতে চাচ্ছি। তো তখন আমি বললাম যে না, তুমি এটা হল সুপারকে জানাবা, এখানে তাহলে হয়তো হলের অন্যান্য ছেলেরা ভয় পেতে পারে। তো আমি একজন পরিচিত হুজুরের শরণাপন্ন হলাম। দেন হুজুর আমাকে বললেন যে মানে রুমটাকে বন্ধ করার জন্য। সেই বন্ধ করার প্রসিডিউরটা ছিল যে 4টি কাগজের মধ্যে 4টি কুল সূরা লিখে সেটা রুমের 4টি কোণাতে পাথর দিয়ে চাপা দিয়ে রাখতে হয়। তো সেটা হওয়ার পর আল্লাহর রহমতে আর কোনো প্রবলেম হয়নি। তো কিছুদিন পর আবার আরেকটা প্রবলেম দেখা গেল। সেটা হলো আমরা দুজনেই প্রায় রাতে, হয়তোবা একই রাতে হয় না, কিন্তু 2-1 দিন পর পর সাইমালটেনিয়াসলি সেই প্রবলেমটা দেখা দিত যে আমরা দুজনেই স্বপ্ন দেখতাম একটা মেয়েটা একটি মেয়েকে। আচ্ছা জি, আচ্ছা, হ্যাঁ। তারপর তো সেই মেয়েটা বয়সটা আসলে আনুমানিক আমরা তখন গেস করতে পারিনি, তারপরেও ধরা যায় 25 থেকে 27 বছর বয়স হবে।
তারপর হচ্ছে কি আমরা দুজনে প্রায় এটা স্বপ্ন দেখতাম, তো তারপর আমরা সেটা আমলে নেইনি। তারপরে গত মাসের 22 তারিখ সেদিন বেশ বৃষ্টি হচ্ছিল, তো আমি ডিউটিতে ছিলাম রাতে। হুম হুম, তো রাত 2টো বাজে তখন বৃষ্টি থাকার কারণে হাসপাতাল সাধারণত ফাঁকা থাকে। হুম হুম, তখন আমি আমার কর্তব্যরত যে নার্স আছে ওনাকে বললাম যে দিদি আপনি যদি কোনো ধরনের ইমার্জেন্সি পেশেন্ট আসে অথবা যদি কোনো ধরনের পেশেন্টের কল আসে তাহলে আমাকে একটু ডেকে দিবেন কষ্ট করে, আমি আসবো বলে আমি আমাদের কর্তব্যরত যে চিকিৎসকের রুম সেইখানে চলে গেলাম। যাওয়ার পর বৃষ্টি ভেজা রাত, ঘুম চলে আসলো হঠাৎ করে। ঘুমের মধ্যে হঠাৎ করে যে স্বপ্নটা দেখলাম সেটা আসলে দেখে আমি মানে হতবাক হয়ে যাই। সেখানে ওই মেয়েটাই বিমর্ষ চিত্তে বলছে যে আমি এখানে থাকতে চাই না, আমার এখানে অনেক কষ্ট হচ্ছে, আমাকে কবরে যেতে দিন। এই স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায়। আচ্ছা, ঘুম ভাঙার পর আমি চিন্তা করলাম কি হলো ঘটনাটা। তারপর কিছুক্ষণ পর 5 or 10 minutes লেটার আমার সেই রুমমেটটা আমাকে ফোন হুম হুম, মানে অনেকটা হচকচিয়ে বলে যে ভাইয়া আপনি কি স্বপ্ন দেখেছেন? তখন আমি আমার স্বপ্নটাকে বললাম, সে তখন মানে ভয়ে বেশ কাতর হয়ে গেল। তারপর সে আমাকে বলল আমি কি করবো, আমি বললাম তুমি রুম লক করে হাসপাতালে চলে আসো আচ্ছা, আপনার ওখানে, আমার এখানে। আচ্ছা, তো আমার এখানে সে তারপর চলে আসে 4 or 4:20 ওরকম টাইমে সে হাসপাতালে চলে আসার পর আমি আমার হাসপাতালের কাজ শেষ করে সকাল 8টার দিকে ওকে নিয়ে বেরিয়ে গেলাম। তো ওকে হাসপাতালে যখন ও ছিল তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি বোন সেটটা কোথা থেকে কিনেছো? তো তখন সেই ঠিকানাটা বললো। আমি আসলে নামটা প্রকাশ করতে চাচ্ছি না আসল ভাই। হুম হুম, না দরকার নাই, একেবারে দরকার নাই। তো সেটাও একটা ঢাকার একটা অতি পরিচিত মেডিকেল কলেজ হাসপাতাল। তো যেখান থেকে কেনা হয় বোনসটা কেনার পর সে যখন কেনে সেই লোকের সন্ধান খুঁজে পাই আমরা দুজন মিলে। তারপর সে যখন তাকে বলা হয় যে তুমি এই বোনসটা কোথা থেকে এনেছো বা কোথা থেকে পেয়েছো এটা সম্পর্কে জানতে চাইলে তখন সে বলে যে আমি এটা সম্পর্কে কিছুই বলতে পারবো না, আপনি ওয়ার্ড মাস্টার অথবা মর্গের যিনি কর্তব্যরত আছে তাকে জিজ্ঞাসা করেন। হুম হুম, তো দেন চলে গেলাম, সেই লোকের সন্ধানও পেয়ে গেলাম। পরে সেই লোকের সাথে কথা হলো। তখন তিনি মর্গের যেই ফাইল থাকে, রেকর্ড বুক ঘেটে ঘেটে দেখলো। দেখার পরে আমাদেরকে যে ছবিটা দেখালো, দেখার জন্য আমরা দুজনেই কেউ প্রস্তুত মানে ছিলাম যে না। লাস্টের ছবি দেখালো আর কি। জি হ্যাঁ, হ্যাঁ। কারণ মর্গে যখন আপনার একটা লাশ বেওয়ারিশ লাশ পড়ে থাকে এবং তখন যাকে মেডিকেল পারপাস বা মেডিকেল পারপাসের জন্য কোনো কাজে ইউজ করা হয়, যেমন ধরেন বোনস তৈরিতে অথবা অ্যানাটমি ডিপার্টমেন্টের ডিসেকশনের জন্য, তখন তার একটা ছবি তুলে রাখা হয়। হুম হুম, তো সেখানে ছবিটা ছিল দেখে তখন আমাদের দুজনেরই মানে কি বলবো, তো তখন তাকে বলা হলো যে চলো আমরা এখন হুজুর কাছে যাব। বোনসটা কিন্তু রুমেই ছিল, হুম হুম, বোনসের এটা রুমেই ছিল। তারপরে আমরা আমাদের পরিচিত এক হুজুর কাছে যাই। হুজুর তখন আমাদেরকে বলে যে আপনি এই বোঝগুলাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা জানাজা, মানে যেটাকে বলে গায়েবানা জানাজা, সেই গায়েবানা জানাজা সহ দাফন করে দিন। আপনারা সেটা করেছিলেন? হ্যাঁ, আমি সেটা করেছিলাম। সেটা কাকরাইলস্থ যে আঞ্জুমাল মুফিদুল ইসলাম করে সেটা বেওয়ারিশ লাশদেরকে দাফনের জন্য। এবং এটা করার পরে কি আপনার সেই স্বপ্ন দেখা বন্ধ হয়েছে? হ্যাঁ, আমার স্বপ্ন দেখা বন্ধ হয়েছে, প্লাস আমার রুমমেট কি বলবো সে সেই রুম থেকে চলে গেছে, এখন সেই রুমে থাকে না। সো বুঝতেই পারছেন যে ঘটনাটা কত ভয়ঙ্কর, যে আপনার একটা মানে ফ্রেশ একটা বোন কিনে নিয়ে আসার পরে তারপরে দেখা গেল যে এরকম স্বপ্ন দেখছেন, এবং যেই মেয়েটিকে স্বপ্ন দেখছেন একটা সময় দেখলেন যে খোঁজ খবর নিয়ে যে হসপিটাল থেকে বোনটা কিনে নিয়ে আসছিলেন সেখানে নিয়ে যে তারপরে দেখলেন যে হ্যাঁ এই মেয়েটি সেই স্বপ্নে দেখা মেয়েটি, এবং তারপরে যেটা হয় বুঝতেই পারছেন যে আচ্ছা একটা জিনিস শুধু, যে ওই মেয়েটিও কি ঠিক একইভাবে মারা গিয়েছিল?
এই মেয়েটিকে ওখানে পুলিশ পোস্টমর্টম রিপোর্ট হ্যাঁ পোস্টমর্টম রিপোর্ট দেখেছিলাম, সেখানে মেয়েটিকে বলা হয়, পুলিশ রিপোর্ট যেটা বলেছে, পুলিশের যে চালান রিপোর্ট, সেখানে সে বলা হয় যে মেয়েটিকে গাজীপুরের বর্মি নামক একটি স্থানে একটি পরিত্যক্ত একটা পুকুরে এই তো তার মানে এটাও মিল আছে, এবং- এবং যেরকম ভেসে থাকতে দেখতেন ঠিক সেইভাবেই জিনিসটা। এবং রাসেল ভাই, আমি আরেকটু যোগ করতে যাচ্ছি যে ওই মেয়েটিকে পোস্টমর্টম করার পরে যে পোস্টমর্টম রেজাল্ট আসে, সেখানে বলা হয়েছিল যে তাকে শ্বাসরোধ করে, হ্যাঁ, সাফোকেটিং এরকম করে তাকে মারা হয়। বাহ। এবং ওই মেয়েটির বয়স তারা অনুমান করে সেটা 25 থেকে 27-এর মধ্যে হবে। ওকে, সো বুঝতেই পারছেন যে কেন এতক্ষণ ধরে বলছিলাম যে ব্যাপারটা, ঘটনাটা খুবই ভয়ঙ্কর এবং আসলে ব্যাপারটা ভয়ের। আমি একটু এসএমএস পড়তে চাই, আমাদেরকে দেখতে পাচ্ছি যে অনেকে এসএমএস করছেন। মুক্তাগাছা থেকে আমাদের এসএমএস করছেন ফিরিতা, সম্ভবত নাম। তিনি বলছেন ফিল্মটা আমি একটু মাইক্রোফোনটা সাকিব ভাই এবং জীবন ভাইকে দিতে চাই, কারণ হচ্ছে এখানে কিছু কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে যে এখনো মনে হয় অনেকে এটা নিয়ে একটু কনফিউজড যে ফিল্মটা আসলে কোনো টিভিতে, আসলে টিভি মনে করছেন। আমরা আরেকবার একটু মানে জিনিসটা বুঝিয়ে দিই যে টিভিতে আসবে কিনা এটা জানতে যাচ্ছেন অনেকে, যে এটা কি টিভিতে আসছে নাকি আচ্ছা, না, দিস ইজ 5 শর্ট ফিল্মস যেগুলো বেসড অন ভূতিস ইনভেস্টিগেশনস, বাট দিজ আর থিংস যেগুলো আমরা শুনে ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। ওই কাহিনীগুলোকে নিয়ে আমরা 5টা শর্ট ফিল্ম বানাচ্ছি। এই শর্ট ফিল্মগুলো দেখানো হবে ফুর্তি পেজে এবং আরো কিছু পেজে, সেগুলো আমরা পরে বলে দিব। বাট বেসিক্যালি ইফ ইউ কিপ ইউর আই অন দ্য রেডিও ফুর্তি ফেসবুক তাহলেই পেজ, হয়ে যাবে, তাহলে ইউ ক্যান ওয়াচ ইট। ইট উইল অলসো বি অন ইউটিউব, রেডিও ফুর্তি ইউটিউব চ্যানেলও থাকবে। চ্যানেলও থাকবে। বাট ইউ জাস্ট নিড টু রিমেম্বার রেডিও ফুর্তি ফেসবুক পেজ আপাতত। আরো কিছু জায়গা থাকবে, এটা আমরা পরে জানিয়ে দেবো। এবং এটা শুরু হচ্ছে 26 তারিখ থেকে। 26 So, তারিখ থেকে। এটা কোনো টিভিতে যাচ্ছে না, এটা হচ্ছে রেডিও ফুর্তি ফেসবুক পেজে। ফেসবুক পেজে। এবং আমি অ্যাড্রেসটা বলে দিই, www.facebook.com/radio.furti। এখানে আপনি সরাসরি যোগাযোগ রাখবেন এবং আপনি সবসময় চোখ রাখবেন এই পেজটিতে, এবং আমাদের যে লাইভ চ্যানেল রয়েছে সেখানেও আপনি এটা দেখতে পারবেন। সো এবং এটা সবচেয়ে বড় ব্যাপার যে যা কিছু ঝামেলা হচ্ছে সেটা ভৌতিষ্টের হচ্ছে, আমরা করছি সঙ্গে, আমাদের সাথে আমরা আছি, এবং আপনাদের কোনো টাকা পয়সা কিছু খরচ করতে হবে না, শুধুমাত্র আপনাদের পার্টিসিপেশনটা আমরা চাই। সেটাই সবাই মিলে একটা মজা করি আমরা, মানে অনেক অনেক মজা হবে আশা করছি। You want to give me money? I have no problem. ভিখারি জিব্রানকে বাঁচাতে এগিয়ে আসে। তার দরকার 3-4 কোটি টাকা, এর বেশি এর বেশি না। এত হলেই হবে, তাই না? একদম। 3-4 কোটি টাকা। লাগবে আমার নেক্সট ভূতিস ফিল্ম প্রজেক্টের জন্য। ও আচ্ছা, তাহলে তো সেটা ভালোই। আমার মনে হয় যে হ্যাঁ সেটাই কেউ এরকম তো অনেকেই আছে, হয়তো একবারেই কেউ দিয়ে দিলেন, কোনো ব্যাপার না। আপনাকে ডিসাইড করতে হবে কি হরর ফিল্ম নাকি আচ্ছা। লিলিয়ান আমাকে এসএমএস করেছেন খুলনা থেকে যে 18 অক্টোবর তার বার্থডে। আচ্ছা, তিনি বলছেন যে আজকে হরর স্টোরি দেখার নিউজটা পেয়ে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভূত এফএম, থ্যাংক ইউ ভৌতিস। রনক লিখেছেন এতদিন পর ভৌতিস টিম জোস। আমাদেরকে রাহাত লিখেছেন যে ফিল্ম যেগুলো হবে সেগুলো ইউটিউবে কি দেখা যাবে? হ্যাঁ, এতক্ষণ ধরে উত্তর দিয়ে দিয়েছেন সাকিব সেটা। এবং আমাদেরকে তিনি বলছেন যে যদি হয় তাহলে সেই সুযোগ থাকলে ভালো। মুস্তাকিম আমাদের তাও থেকে রাজশাহী থেকে লিখেছেন ওয়েলকাম ব্যাক সাকিব ভাই। থ্যাংক ইউ। আমাকে তো বলেনি, সবাইকেই বলছে, খালি আমাকে বলো। আচ্ছা, নাম ধরে বলছে। জিব্রান মাইন্ড করছে, জিব্রানকে কেন থাকছে? জিবের ভাইকে আমরা দেখছি, আমরা এসএমএস নিশ্চয়ই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এখানে লিখছেন, আমার যে পেজটা রয়েছে সেখানে লিখছেন আই লাভ ভূত এফএম। তারপরে লিখেছেন যে আচ্ছা, অনেকে এই একই জিনিস লিখেছেন, এবং আমি দেখতে পাচ্ছি এর মধ্যে আছেন মেহেদী হাসান সাগর, আছেন আরো অনেকেই, এবং আরিফ আহমেদ আছেন এর মধ্যে। এমডি সাব্বির জানতে চেয়েছেন এটা কি রিয়েল পেজ? ভাই, এটাই একমাত্র পেজ। আমাদেরকে লিখেছেন ভূত এফএম অনেক ভালো লাগছে আজকে, এবং আমি দেখছি যে এটা লিখেছেন হচ্ছে নাফিস ইকবাল ফাহিন। আমাদের যে পেজটা সে ফুর্তি রেডিও ফুর্তি ফ্যান পেজ, সেখানেও একজন লিখেছেন, ওয়েস্টার্ন হিমু লিখেছেন লিসনিং ফ্রম ইংল্যান্ড, এবং ফুর্তি অ্যাপ ইউজ করে তিনি শুনছেন রেডিও ফুর্তি। আমরা রেগুলার এটা খুব মানে অবাক হই যে মানে ভালো লাগে যে আপনারা নিজেরা শুনছেন বিভিন্ন দেশ থেকে, এবং সেটা আমাদের পেজের সঙ্গে সঙ্গে শেয়ার করছেন আপনাদের সেই এক্সপিরিয়েন্সটা। এই ফুর্তি অ্যাপটা দরকার ছিল 4 বছর আগে। 4 বছর আগে দরকার ছিল, যখন ভূত এফএম শুরু হয়েছিল তখন একদম। দরকার ছিল। উফ।
আমার তো মনে হয় মাঝে মাঝে যে আমরা হচ্ছে জগদীশ চন্দ্র বসুর মতন পিছিয়ে পড়বো কিন্তু যাই হোক, আমরা একটা ছোট্ট ব্রেক নিবো এবং ব্রেকের পরে আপনাদের একেবারেই চলে গেলে কোথাও চলবে না, কারণ এরপরে আমরা সাকিব ভাইয়ের কাছে যাবো এবং তার সেই ঘটনাটা আমরা শুনবো। সুতরাং আমাদের সঙ্গে থাকুন এবং কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। অবশ্যই আমাদের এসএমএস করুন। এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ অর্থাৎ ঘটনা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমাদের ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। আপনারা যে কোনো একটা পেজে এবং দুটো পেজেই যাবেন এবং দুটো পেজে যে আপনারা অবশ্যই যে সমস্ত পোস্ট গুলো রয়েছে সেখানে লাইক দিয়ে কমেন্ট করবেন, জানাবেন আপনাদের অনুভূতির কথা। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পরে। Night comes alive with Graminfo. That's right, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর চলছে ভূত এফএম এবং আপনারা সবাই জানেন ভূত এফএম এখন একটু অন্যরকম উইথ গ্রামীণ ফোন। এবং এই বিশেষ মাসে, স্পেশাল মাসে আমাদের অনেক বিশেষ বিশেষ প্ল্যান রয়েছে, সেটা আপনারা জানেন। এবং সেই প্ল্যানগুলোই আমরা একটার পর একটা ইমপ্লিমেন্ট করবো এবং আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। আমরা সাকিব ভাই আস্তে আস্তে ঝট করে একটা ঘটনা শুনে ফেলি। আমাদের এখানে আরো একজন লিসনার রয়েছেন যিনি আজকে গেস্ট হিসেবে এখানে উপস্থিত আছেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। হ্যালো এভরিওয়ান, আমি তারেক আমিন শ্যামলী থেকে। সবার আগে ধন্যবাদ রাসেল ভাইকে। অনেক লাকি মনে করতেছি, ভাগ্যবান, বিকজ জিবরান ভাইকে আজকে কাছে পেলাম, সাকিব ভাইকে কাছে পেলাম, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো ভাই ঘটনায় চলে যাচ্ছে, আমরা একদম সরাসরি ঘটনায় যাই। মেইন স্টোরি অ্যাকচুয়ালি পার্বত্য চট্টগ্রাম এরিয়ার বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, তিনটা জায়গা, যে কোনো একটা জায়গাতে, হ্যাঁ স্পেসিফিকলি জায়গার নামটা বলতে যাচ্ছি না, হ্যাঁ তো তিনটা জায়গা, যে কোনো একটা জায়গাতে। এই তিনটা জায়গার কোন একটা রিসোর্টে আপনারা গেছিলেন, আমি প্রথম দিকটা বলে দিই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই রিসোর্টে ছিলাম। আর রিসোর্টটা কোন জায়গা সেটা বলা যাবে না, হ্যাঁ। একদমই না, বিধিনিষেধ আছে। তো যাই হোক, তো আমরা ফার্স্টে ওইখানে খুব সিম্পল ভাবে চেক আউট করলাম, গেলাম। দুটো রুম ছিল আর বাসাটা, আপনারা ওখানে চেক ইন করলেন? হ্যাঁ চেক ইন করলাম। হ্যাঁ। তো হোটেলটা ছিল একটু অন্যরকম, কারণ ঢাকার মতো এরকম বিল্ডিং না, এটা অ্যাকচুয়ালি যেহেতু পার্বত্য এরিয়া, জিনিসটা ছিল একটা আধা পাকা টাইপের, আধা পাকা বিল্ডিং সাম কাইন্ড অফ, আর ভূমি থেকে একটু উপরে। হ্যাঁ, আগে বলে দিই, যারা হচ্ছে কনজিউরিং মুভিটা দেখছেন তাদের কাছে একটু মানে জিনিসটা কাছাকাছি রকমের মনে হয়। আমার বারবারই মনে হচ্ছে যে কনজিউরিং যারা দেখেছেন তাদের কাছে মানে অনেক কিছুই, অনেক মানে এগুলো হয়, সেটা আমি মুভি দেখে মনে করছি। উনি যেটা বলছেন, উনি যে সমস্ত ঘটনাগুলো বলছেন, সেই ঘটনাগুলো কিছু কিছু শর্টস ওই মুভিতেও রয়েছে। সুতরাং আমার মনে হয় যে আপনারা আবার দুটাকে মিলিয়ে ফেলবেন না। আমরা শুনি ঘটনাটা। ওকে, তো আধা পাকা বিল্ডিং ছিল কাইন্ড অফ, ভূমি থেকে একটু উপরে, একতলা হবে, হ্যাঁ। আর করিডোরটা, বারান্দা ছিল অনেক বড়। ইটস লাইক আপনি 22 গজ ক্রিকেট ক্রিজের কথা কল্পনা করেন, ওটা থেকে মনে করেন আরো 5 থেকে 10 গজ বেশি, এত বড় করিডোর, আর পাশাপাশি রুম। তো দুটা রুম। আমাদের সাথে ছিল আমার টিচার, উনি ব্যারিস্টার খাজা ইকবাল। উনি আমাদের টিচার, ওনার ছেলে, উনি ছেলে পড়তো আপনার ক্লাস 7-এ। আর আমার ফ্রেন্ড, আমরা চারজন, আমি, আমার ফ্রেন্ড নাসুম, শাওন ভাই ছিল আমাদের একবার সিনিয়র, আর শান্ত আর একটা ফ্রেন্ড। সব করলে আমরা মোট 6 জন আমাদের টিমে। তো যে যার রুমে চলে যাই। রুমে যখনই আমরা এন্ট্রিটা করি, এন্ট্রি করার পর একটা ঘড়ি দেখি, ঘড়িটা নষ্ট, বাজে 6টা। হ্যাঁ, এখানে ভৌতিক কিছুই আসলে নেই। তো মনে করলাম হ্যাঁ নষ্ট ঘড়ি থাকতেই পারে। ঢুকলাম, ঢোকার পরে 10 মিনিট থেকে আধা ঘন্টা হবে না, 10 থেকে 15 মিনিট যাবার পর হঠাৎ করে আমার চোখ যায় যে ঘড়ির টাইম 6টা না, এখন দেখাচ্ছে 7টা। তো আমার একটু অবাক লাগলো যে কি ব্যাপার, ঘড়ির টাইমটা কে চেঞ্জ করলো। তো আমরা আসলে ইয়ং জেনারেশন হয় কি, সবসময় আমরা একে অপরকে ভয় দেখানোর তালে থাকি সবসময়, হ্যাঁ বন্ধুরা যেটা মিলে যা হয় রাসেল অ্যাকচুয়ালি। তো শয়তানি করে ভয় দেখাবে, ভূতের ভয় দেখাবে, এগুলো আমাদের সার্কেলে অরহর হয়। আর সবকিছু প্ল্যান আমি করি। তো মাথায় ঘুরতে থাকে যে এটা মনে কেউ নিচ্ছে আমার সার্কেল থেকে এই কাজটা করছে, 6টাকে 7টা বানাইছে। তো আমি বললাম যে কে কাজ করছে, তাই আমি বললাম যে আমরা কেউ করি নাই। আচ্ছা ঠিক আছে, করো না, ঠিক আছে। কথা বলতে বলতে ঘাড় ফিরে দেখি এখন বাজে আবার 6টা। তাই বললাম যে কি ব্যাপার, এটা কি হতেছে, ঘড়ির টাইম চেঞ্জ হয় একটু পরপর। এই জন্যই বললাম যে কনজিউরিং মুভিটার মধ্যে এরকম একটা ব্যাপার আছে যে ঘড়ি একটা নির্দিষ্ট সময় এসে বন্ধ হয়ে যায়, তারপরে আসলে আমি কিন্তু বলতে পারি কনজিউরিং মুভি আমাকে দেখে কপি করছে। যাক, জাস্ট ফান। ওকে, টু ভেরিফাই স্টোরিজ, তাই না?
So we're here to share our experiences and entertain people. একদম So it's fine. একদম হ্যাঁ, একদম ইটস ফাইন হ্যাঁ, শুরু করতেছি। যাই হোক, তো এরপর একটু পরে আমরা সবাই মানে ছবি তুলবো, তো আমরা সবাই, আমি, আমার টিচার, আমরা 4 জন বিছানায় বসলাম। একজন ভাই ছিল শাওন ভাই, তো ওনার কাছে একমাত্র আইফোন ছিল। তো ওই সময় আইফোন 2 খুব মানে হেভি, আইফোন 2 উপরে এখনো মোবাইল বাইর হয় না। তো উনি ছবিটা তোলার সাথে সাথেই দেখলাম ঠান্ডাটা 10 সেকেন্ড দাঁড়ায় আছে। আমি বললাম যে আপনি এরকম ভূতের মতো চেহারা করে দাঁড়াচ্ছেন কেন? তো বলতেছে যে ক্যামেরাতে কিছু একটা উঠছে। তাই বললাম যে কি উঠছে দেখি। তো দেখলাম যে জাস্ট আমরা 5 জন বসে, আমরা বিছানার উপর যার মতো পোজ দিয়ে বসে আছি, শুয়ে আছি। যেখানে পিছনে টিউবলাইটের নিচে একটা মুখ, কোনো ভয়ঙ্কর মুখ না, ক্লিয়ারলি একটা মানুষের মুখ। জাস্ট কল্পনা করেন যে একটা মানুষের মুখ, ব্লাড নাই, মানে একদম একটা মানুষ মৃত অবস্থায় যেরকম থাকে, রক্ত শূন্য আর কি। রক্ত শূন্য, একদম সেম, কোনো মানে ভৌতিক মুখ না, একটা মানুষের মুখ। এই জিনিস কিভাবে ছবিতে আসলো? তো আমি প্রথমে শাওন ভাইকে চার্জ করলাম যে আপনি ছবি ফটোশপ এডিট করছেন। শাওন ভাই আমাকে রিপ্লাই দিল যে ভাই ছবি তোমার সামনে আমি তুললাম, তোলা 10 সেকেন্ডের ভিতরে আমি তোমাকে ছবি দেখাইলাম, তুমি আমাকে বলো 10 সেকেন্ডের ভিতরে কিভাবে ফটোশপ অ্যাড করা যায়। তাও আইফোন 2 তে আমার মনে হয় না এত কুইকলি কোনো মোবাইলে ফটোশপ দিয়ে অ্যাড করা যায়। কিন্তু আমি তো সবসময় মানুষের ভয় দেখা বেড়াতাম, তো আমার মাথায় ঘুরতেছে এটা, সে কোনোভাবে কাছাকাছি করছে কোনো না কোনো কাহিনী করে। আমি বিশ্বাসই করতেছি না এখানে কোনো ভূতের কিছু হয়েছে। তো বাট মনের ভিতরে ভয় ছিল, ভয় যে পাই না এটা না, অবশ্যই ভয় পাইছি। বাট যেহেতু মানে এজটা আমার ইয়ং, সো আমি চিন্তা করছি যে ভূত কিছু না, হোয়াটএভার। তো একটু পরে স্যার বলতেছে কি তোমরা কি সবাই মানে পাক পবিত্র অবস্থায় আছো? তখন আমি বললাম না স্যার, আমি তো চুল কাটাইছি কক্সবাজারে, এখন আমি গোসলটা করা হয় না, আমি ডাইরেক্ট জার্নি করে এখানে এসেছি। বলছে দেখো যদি পাক পবিত্র অবস্থায় না থাকো, যদি কিছু থাকাও থাকে, এরা কিন্তু যারা একটু অপবিত্র তাদের দিকে একটু বেশি চোখটা যায়। তখন বললাম আচ্ছা ঠিক আছে, ওকে। তা আমার ওই সাহসটা ছিল না যে আমি দরজাটা আটকে গোসল করবো, ভয় দরজা খুলেই গোসল করছি। বেরোলাম, আমার ফ্রেন্ড যে নাশরুম, সে ঢুকলো, গোসল করতেছে, তার পরানা হাফ প্যান্ট পরা অবস্থায় ছিল। তো রাসেল ভাই জাস্ট সে গোসলটা অর্ধেক অবস্থায় শেষ করে গামছা দিয়ে শরীর মুছতেছে। আপনি মনে করেন যে আপনার পাশের দরজাটা একটু জোরে জোরে একটা লাথি মারে, কম করে হলে 5 বার বাড়ি গেছে। মানে একটা দরজা যখন জোরে, আমরা রাসেল ভাই আরো ভালোভাবে এক্সপ্লেন করতে পারবেন না না, আপনি বলেন, আপনি বলেন, ভালো হচ্ছে যে জিনিসটা। যখন একটা দরজাকে আমরা জোরে কিক মারি, হ্যাঁ আপনি চিন্তা করেন একটা মানুষ রাগ অবস্থাতে দরজায় কিক মারছে, দরজাটা বাড়ি খাচ্ছে। মানে সেই মানুষটাকে দেখা যাচ্ছে না, কিন্তু হঠাৎ করে মনে হলো কেউ দরজা জোরে করে লাথি মারবে। ভাই, একবার 2 বার না 5 থেকে 6 বার জিনিসটা হয়েছে, মানে কি পরিমাণ ফোর্সে সেটা মারা হয়েছে। ও দেখলাম রীতিমতো মানে নগ্ন অবস্থায় বাথরুম থেকে বের হয়ে গেছে, এমন ভয় পাইছে ওরও মা বলে চিল্লাইয়া। ঠিক ওই সময় রিসোর্টের লোক আসলো, এসে বলতেছে যে আপনার এখানে আস্তে কথা বলেন, কারণ এটা পার্বত্য এরিয়া, আপনি যদি এখানে একটু জোরে কাশি দেন, এই কাশি একদম 2 মাইল কিলোমিটার চলে যাবে। লাইক আমি গুলশান 2 থেকে যদি এটা জোরে কাশি দিই, এটা গুলশান 1 পর্যন্ত চলে যাবে, এত পিঞ্চ অফ সাইলেন্স। ঢাকায় তো নর্মালি রাতের বেলা আমরা সাইলেন্স শুনি, বাট ওটা আরো সাইলেন্স, একটু গ্রাম্য যেহেতু। তো আমি যখন জিজ্ঞাসা করলাম ভাই এখানে কি কোনো ভৌতিক হরর কিছু আছে, তো উনি রোবটের মতো একটা হাসিতে চলে গেল। আমি বললাম কি ভাই, এরা কি মানুষ অন্য কিছু, কোনো মানে হিয়াস নো ভেরি গুড অ্যান্সার দেয় না, কি ব্যাপার এরকম কেন? যাই হোক, তো এরপরে স্যার আসলো, আসে বললো যে আমি গোসল করছি, আমি গোসল করতে যাবো, অ্যাকচুয়ালি আমার ছেলে এক রুমে একা ভয় পাবে, তোমাদের ভিতরে একজন আসো। শান্ত উঠে স্যারের রুমে চলে গেল। রুমে এখন আমি, নাশরুম আর শাওন। তো শাওন ভাই গোসলে গেছে, সে আবার খুব সাহসী মানুষ, মোটামুটি তার সাহস আছে অনেক, আসলেই সাহসী। তো দরজাকে সে গোসল করতেছে, যেটা আমাদের ছিল না সাহস। তো সে গোসল করতেছে, 2 মিনিট থেকে 1 মিনিট গেল, 2 মিনিটই হবে, 1 মিনিট হয় নাই। তো যাবার পরেই হঠাৎ করে চিল্লা উঠছে, এক রুমের মানে বাথরুমের লাইটকে বন্ধ করছে, চিল্লাচিল্লি করতেছে। আমি বললাম যে শাওন ভাই আমরা থেকে করি নাই। বলছে না, তোমরা আমার ভয় দেখানোর জন্য ফাইজলামি করো। তো তারপরে আমি ওঠা লাইটটা দিলাম, লাইটটা জাস্ট পর্দার পিছনে ছিল, বাথরুমের সামনে। লাইটটা দিয়ে আমি জাস্ট বিছানায় মানে বসতে পারি নাই, মানে আমি জাস্ট আমার শরীরটাকে লাগাইতে পারি না, বিছানাতে ঠাস করে আবার চিল্লা উঠছে, তোমরা কি শয়তানি শুরু করছো নাকি? হ্যাঁ ফাইজলামি সরকা পোলা, মানে অনেক মানে অনেক মানে মানে সব রীতিমতো খেপে গেছে যে আমরা শয়তানি করতেছি। এবং তার জায়গায় আমি থাকলে হয়তো ভাই ওরকমই মনে করতাম, বাট তারপরে আমি বলতেছি না ভাই আমি এরকম করি নাই বলে আবার আমি লাইটটা দিয়ে আবার আমি বসতে গেছি, আবার সে চিল্লা উঠছে, লাইট বন্ধ করছে। এভাবে কম করে হলো আরো 2-3 বার হয়েছে। তো তারপরে আমিও খেপে গেলাম যে কি ব্যাপার, ফাইলে আমি শুরু করছে নাকি। তো আমি মনে করতেছি আমার ফ্রেন্ড নাশরুম এই কাজ করতেছে, কিন্তু নাশরুম স্টিল বসে টিভি দেখতেছে, তার কোনো ধ্যান ধারণা নেই চলতেছে এখানে। তাই বলে নাশরুম তুই কি এরকম করতেছি, বসে দোস্ত আমি তোর পাশেই বসে আছি। এরপর 2 জনে গেলাম, গিয়ে পর্দা সরিয়ে দেখি এবার লাইট বন্ধ করে, লাইটটা আমি অন করলাম, অন করে তাকায় আছি লাইটের দিকে, লাইট তাকায় আছি, লাইটটা অন করে 10 সেকেন্ড গেছে বা 15 সেকেন্ড গেছে বেশি হলে, যাবার পর দেখা গেল একটা অটো ভাবে চোখের সামনে, কল্পনা করেন চোখের সামনে একটা লাইট বন্ধ হয়ে গেছে আপনার স্ট্রেট। মানে এটা দেখার পরে আমি এবার স্মৃতি মতো সেই রকম ভয় পেয়েছি। এতক্ষণ আমি যে একটা মনে সংশয় ছিল যে হয়তো কেউ আমরা খুব শয়তানি করতেছি, বাট এটা দেখার পরে মানে সিরিয়াসলি নাশরুমও ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি।
এরপরও মনে সন্দেহ যে আমার যে নাসুম মনে কোনোভাবে আমার চোখের পলকে হাত লাগে এটা করছে। এবার আমি করছি কি, নাসুম তুই আমার হাত ধর, আমি তোর হাত ধরি, দুজনে হাত ধরে আছি, লাইটটা আবার জ্বালাইছি, জ্বালায় দেখতেছি যে কি এবার কে বন্ধ করে, একদম চোখের পলকে লাইট অফ হয়ে গেছে। এটা দেখার পর মানে রীতিমতো মানে এইবার আমার আর ভিতরে আর কোনো সাহস বলতে কিছুই নেই, আমি রীতিমতো ওখানেই শেষ। ভয় কারে বলে, ঠিক আছে, ভয়ের শেষ মাত্রা চলে গেছি। তো শাওন ভাই বেরা বুঝছে যে না আসলে আমরা কি ইচ্ছা করে কাজটা করি নাই। সে বুঝছে যে কি কাজটা আমরা কি করো না, বুঝছে না আমরা করি নাই, ট্রাস্ট মি, সে আমার চেহারা দেখে বুঝছে কিছু একটা হয়েছে। এরপরে আমরা খাবারের জায়গায় গেলাম খাইতে। তো ওখানে আবার খাবারের জায়গা রিসোর্ট থেকে প্রায় আধা থেকে 1 কিলোমিটার, পাহাড়ি এলাকা, তো পাহাড় পেরে যেতে হবে আপনার, ওই আঁকা বাঁকা পথ। ওখানে যা খাইলাম, খাওয়া দাওয়া করছি, সব ঠিক আছে। তো আমরা লেকের পারে বসলাম, লেকের পারে একটা বড় ব্রিজ আছে, ব্রিজটা লেকের মাঝখান পর্যন্ত গেছে। তো মাঝখান শেষে যে আমরা বসলাম, বসার পরে জাস্ট চিল করতেছি আমরা। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে লেকের ওই পারে পাহাড়, পাহাড়ের সাথে লেক কানেক্টেড, লেকের সাথে আবার নদীর সাথে সাগর। হ্যাঁ, ধানমন্ডি লেকের মতো জিনিসটা কিন্তু আবদ্ধ না, জিনিসটা অনেক বড়। হ্যাঁ, মানে লেক, সমুদ্র, ব্লা ব্লা ব্লা, ঠিক আছে। তো এরপরে হঠাৎ করে দেখতেছি কি দুটো আলো আসতেছে। তো আমরা মনে করছি হয়তোবা এখানে মানুষজন নৌকা চালায় টহল দিচ্ছে বা মাছ শিকার করতেছে, হোয়াট এভার কাইন্ড অফ। হঠাৎ করে আমার চোখে যেটা পড়লো, জিনিসটা যখন একটু কাছাকাছি আসলো, যে অবাক হলাম যেটা দেখা যে পানির উপর থেকে যদি কোনো জিনিস চলাফেরা করে অবশ্যই তার ওয়েভ থাকবে, নাম্বার 1। 2, এখানে এত পিন ড্রপ সাইলেন্স, এত মানে একটা কাশি দিল যেখানে এত দূরে শোনা যায়, সেখানে বৈঠা মারে কোনো সাউন্ড নাই কেন। আর ইঞ্জিন চালিত নৌকায় তো কথাই ছিল না, ঠিক আছে, কান কুন ফাটা কিছু থাকতো না, ওয়েভ নাই কেন, ঠিক আছে। আমার কথা ওয়েভ নাই কেন, কারণ আমার মনে হয় না দুনিয়াতে এমন কোন টেকনোলজি আবিষ্কার করছে, হ্যাঁ, ইভেন আমেরিকারও কোনো এমন কোন টেকনোলজি আবিষ্কার করতে পারে না যে পানির উপর দিয়ে যে ওয়েভ সৃষ্টি হবে না, ওয়েভ সৃষ্টি হচ্ছে বাধ্য। স্মুথলি পানির উপর থেকে দুটো আলো যাচ্ছে, একদম পানির উপর থেকে মনে হচ্ছে যে পানিতেই যাচ্ছে, কিন্তু কোনো ওয়েভ নাই, কোনো কিচ্ছু নাই। তো এটা যখন 50 মিটারের ভিতরে আসলো, যেটা আমি ক্লিয়ার দেখছি, আমরা সবাই অ্যাকচুয়ালি আমি না, আমরা সবাই ক্লিয়ার দেখছি, আমরা 6টা মানুষ ক্লিয়ার দেখলাম। রাজা হচ্ছিল যে রাজহংস যে নৌকা, একটা রাজহংস নৌকা কল্পনা করেন, একদম সেম একটা রাজহংস নৌকা, পিছনের সাইডটা আপনার বকের মতো, হ্যাঁ, সামনের সাইডটা মানে মাথার দিকে আলো, আর পিছনের সাইডটা বকের মতো। ছবি তোলার জন্য রাতের বেলা যদিও ছবি উঠবে না, তারপরে এটা চেষ্টা ছিল দেখি যদি ছবি তোলা যায় কিনা। ছবিটা তুলতে গেছি ভাইয়া, সবগুলো একদম 5-6 জনের মোবাইল অফ একসাথে, মনে হলো যে কেউ এসে 6 জনের মোবাইল অফ করে দিয়ে গেল। গোটাগুটি করতে করতে 2 মিনিট পর মোবাইল অন হয়েছে, অন করে দেখি যে ছবিটা আমাদের তোলা হয়েছে, ওই শাওন ভাই যে মুখটা নিয়ে ছবি তুলছে, ওই মুখটা সবার মোবাইল ওয়ালপেপারে আছে। পরে আমার আম্মু ফোন দিছে, কোন রকম আম্মুর ফোনটা ধরলাম, তো আমার স্যার আমার ফোনটা রিসিভ করছে, আমার ফোনটা নিয়ে। তারপর আম্মুকে বলছে আপনি একটু সূরা পড়েন, কোরআন শরীফটা পুরা, আয়াতুল কুরসি, তারপরে সূরা জিন, কিছু সূরার নাম বলো, সূরাটা পড়ে আপনি একটু আমাদের জন্য দোয়া করেন, কারণ এগুলো অনেক কাজে লাগে। এরপরে আমরা তারপর রুমে ব্যাক করে ঘুমায় পড়ি। কিন্তু আলটিমেট সকালবেলা হলে সবচেয়ে বড় হরর কাহিনী হয় যে আমরা 2 জন ঘুমাই নিচে, 2 জন ঘুমাই উপরে, স্যারের রুমে চলে গেছে। আমাদের রুমে যে কাহিনী হয়, আমরা যে তোষকের উপরে ঘুমাই আছি, সকালে উঠে দেখি ওই তোষক যারা বিছানায় ঘুমাইছে তাদের নিচে, তারা যেই তোষকের উপরে ঘুমাইছে ওই তোষক দেখি সকালবেলা আমাদের নিচে। এখন আমাকে যেটা কল্পনা করেন যে এই কাজ যদি করা লাগে, যদি আমাদের ভিতরে কোনো পার্সন করে থাকে ভয় দেখানোর জন্য, আমাদের 4টা মানুষের শূন্য তুলতে হবে আগে, ঠিক আছে, তোলার পরে তারপর তোষক 2টা চেঞ্জ করতে হবে। এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভবই না। আমি অনেক কিছু ট্রাই করছি যে আমি এটাকে একটা মানে কি বলা যায় যে সায়েন্টিফিক ভাবে ব্যাখ্যা দিতে। আমি 2টা জিনিসের ব্যাখ্যা স্কিল খুঁজতেছি, এক ওই সুইচ, 2 এর তোষক, আর 3 নম্বর যেটা হলো যে আপনার ওই আলো। ইভেন আমরা যখন রাসেল ভাই লাস্ট একটু কাহিনী বাকি, যে আমরা যখন ব্যাক করি, হ্যাঁ, গাড়িতে আমরা কথা বলতে, পরের দিন সকালে আমরা ওই থাকবো না এই জায়গায়, ঘোরার চিন্তা বাদ দিয়ে। তো গাড়িতে উঠে আমরা সবাই কথা বলতেছি, গাড়ির সব প্যাসেঞ্জার আমাদের কথা শুনে অলরেডি ভয় পেয়ে গেছে। তো গাড়ি চালানো শুরু করলো, বাস এসি করা বাস ছিল, 5 মিনিট পর বাস বন্ধ। হ্যাঁ, বাস চালু করতেই পারতেছে না, 10 মিনিট গোতাগুতি করে। ড্রাইভার বলতেছে কি যে বাসটা আমি ভালো আনছি, যাও। এরপরে বাস যখন চালু করলো, একটা লোক দেখলাম সামনে হেঁটে যাচ্ছে, শীতের জন্য হেঁটে যাচ্ছে, আমরা তাকে মুখটা দেখি নাই। এই হলো আমার আলটিমেট লাস্ট কাহিনী। অলরাইট, আমি অনেক থ্যাঙ্কস আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা এখন সরাসরি চলে যাব সাকিব ভাইয়ের কাছে। তবে তার আগে আমার কাছে কিছু এখানে দেখছি ফেসবুকে অনেকে কমেন্ট করেছেন, সেই কমেন্ট গুলো একটু পড়তে চাই।
আমি দেখতে পাচ্ছি যে এখানে লিখেছেন যে সাকিব ভাই, জিবরান ভাই আর ব্যাক। আজকের ভূত ফিল্মটা অনেক সুন্দর হচ্ছে এবং এটা আচ্ছা প্রথমটা লিখেছেন হচ্ছে অনুনয় চাকমা। এর পরের যে লেখাটা পড়লাম সেটা লিখেছেন মোহাম্মদ মেহেদী হাসান সুমন ফেসবুকে www.facebook.com/veju.food এখানে গেলে আপনারা পেয়ে যাবেন এবং যেটার সাথে আপনাদের কানেক্টেড থাকতে বলা হচ্ছে যে এই পেজে আপনারা সব খবরগুলো পাবেন। আমাদেরকে এছাড়াও সাবিলা লিখেছেন যে সাকিব ভাই এবং জিবরান ভাই তাদেরকে পেয়ে খুবই হ্যাপি তিনি, এবং একটা জিনিস একটা অদ্ভুত কোয়েশ্চেন করেছেন মাজহারুল ইসলাম তৌহিদ যে অলওয়েজ ভূতগুলো ফিমেল হয় কেন? আমরা আসলে আমাদের ইনভেস্টিগেশনে আমরা আগে প্রায় বলতাম যে আমরা আসলে এরকম যে সাদা শাড়ি পরা মহিলা হেঁটে যাচ্ছে, আমাকে শোনা যাচ্ছে না? জি জি একদম 100%। সাদা শাড়ি পরা মহিলা হেঁটে যাচ্ছে অথবা 70 ফুট লম্বা দৈত্য, এই টাইপের কোনো কিছু আমরা দেখিনি। সো আই থিঙ্ক ইটস আ কালচারাল থিং আমাদের দেশে, যেমন আই থিঙ্ক ইটস আ কালচারাল থিং। আই থিঙ্ক মেয়েদেরকে সবসময় ঘরের ভিতরে রাখার একটা ব্যাপার ছিল আমাদের কালচারে। মানে এখন যে মেয়েরা গার্মেন্টস চাকরি করে বা অফিসে চাকরি করে বা বাইরে বাসার বাইরে যায়, এগুলো আগে ছিল না। সো মেয়েদেরকে হঠাৎ একটা এমন একটা জায়গায় দেখা যেখানে আমি কখনো এক্সপেক্ট করবো না একটা মেয়েকে দেখছি, ওটা দেখে তখন সবাই ভয় পেত। এবার এটা খালি বাংলাদেশে না, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ফিনোমেনা, সব জায়গাতেই। আমরা খুব ভয় পাই যে একটা অপ্রস্তুত হয়ে যায় যখন একটা আনএক্সপেক্টেড জায়গায় একটা মেয়েকে দেখি অথবা একটা আনএক্সপেক্টেড টাইমে আমরা একটা বাচ্চাকে দেখি। মানে ঘুম থেকে উঠে কথার কথা তুমি ধরো বাসায় একা থাকো, উঠে হঠাৎ করে বাচ্চা একটা আওয়াজ শুনলাম, উঠে দেখলে একটা বাচ্চা খাটের তোমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে, তোমার কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যায়। একদম একদম, তাই না? তো কেন? বিকজ ইউ ডোন্ট এক্সপেক্ট ইট। একটা বয়স্ক মানুষ দেখলে ভাববা তোমার আব্বা বা আম্মা বা কেউ, হঠাৎ করে একটা বাচ্চা কোনো রাত বিরেতে এখানে দাঁড়িয়ে থাকবে। একদম একদম। তো এরকমই বোধহয় একটা কিছু কালচারাল একটা ফেনোমেনা আছে। আরেকটা রিজন হচ্ছে মেয়েরা অনেক রিপ্রেস। এটা ওয়ার্ল্ড ওয়াইড মেয়েদের এখন যেসব স্বাধীনতা ওরা ভোগ করছে, এটা খুবই রিসেন্ট একটা ফেনোমেনা এবং এটা মানে সর্বসাধারণের আয়ত্তে এখন আসেনি। ম্যাক্সিমাম মেয়েরা এখন অনেক রিপ্রেস ভাবে থাকে। সো এর জন্য ওখান থেকে অনেক অনেক কোল্ড ইমোশন এবং অনেক মানে রিপ্রেসড অ্যাংজাইটি বা ডিপ্রেশন ওখান থেকে এই ফিলিং গুলা বের হয়, which is যেটাকে আমরা হয়তো দেখি কোন একটা ভাবে কাছে। জিনিস হচ্ছে যে এটা ইটস নট জাস্ট কালচারাল ধর্ম না, কারণ বাইরের যখন মুভিগুলো দেখা হয় তখনও দেখা হয় কিন্তু সাদা কাপড় পরে, ইভেন নাইট ড্রেস পরে এগুলো করে। আই থিঙ্ক ইটস অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইটস নট জাস্ট হিয়ার। আর আমাদের সাথে সাকিব পয়েন্ট করেছিল যে আমরা কি দেখি কি দেখিনি। আমরা কিন্তু আমাদের আগে যখন ইফ এনিবডি রিমেম্বারস আমরা বলেওছি আমরা কি দেখেছি, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ জিনিস, সেগুলো একদম। So ওগুলো আমাদের অ্যাকচুয়াল ক্যাপচার্ড আছে আমাদের ক্যামেরায়। দ্যাটস অ্যাবাউট ইট। As far as figures go, as Shakib said, we never saw it. And let me say, ঠিক বলছি Shakib। আমরা এখন ঘটনায় চলে যেতে হলো একটা। হ্যাঁ আচ্ছা, আমি একটা কথা প্রথমে বলেছিলাম, উনি ধোকের মুখে বলেছিলাম, সেটা আমি একটু এক্সপ্লেন করতে চাই। আমি যখন বলেছিলাম যে অনেকেই ভূত এফএম টাইপের প্রোগ্রাম বা ভূতিস টাইপের কিছু একটা করার চেষ্টা করছে, ওটা আসলে আমি কাউকে ছোট করার জন্য বলিনি। মানে মাই পয়েন্ট ওয়াজ যে উই হ্যাভ বিন দ্য অরিজিনালস, উই হ্যাভ বিন দ্য পাইনিয়ার্স, ভূতিস্ট এন্ড ভূত এফএম। এক্স্যাক্টলি, উই হ্যাভ বিন দ্য পাইনিয়ার্স এন্ড উইল কিপ রকিং। এবং আপনি অফ এয়ারে অ্যাপ্রিশিয়েটও করছিলেন যে কেউ যদি করে, সেটাই বলতে চাচ্ছি যে আই অ্যাপ্রিশিয়েট দ্য ফ্যাক্ট দ্যাট একটা টিভি চ্যানেলে একটা প্রোগ্রাম শুরু হয়েছিল যেখানে একটা ইন্টারভিউ মাঝখানে কি একটা গল্প বলতো। এখন হয়তো আরেকটা রেডিও স্টেশনও শুরু করেছে একটা সিমিলার একটা ইয়ে। আই অ্যাপ্রিশিয়েট দিস বিকজ আসলে যত মানুষ এই ইন্ডাস্ট্রিতে এই এন্টারটেনমেন্ট বা কালচারে ঢুকবে, জিনিসটা ইন্ডাস্ট্রি ফর্ম করবে, তত বেশি আমরা মেটেরিয়াল পাবো, তত বেশি আমরা শ্রোতা পাবো, দর্শক পাবো। মানে জিনিসটা ইজ গুড ফর দ্য ইন্ডাস্ট্রি। সো আই অ্যাপ্রিশিয়েট ইট। এটা আমি কাউকে ছোট করার জন্য বলিনি। মাই অনলি পয়েন্ট ওয়াজ দ্যাট উই হ্যাভ বিন দ্য পাইনিয়ার্স এন্ড আই এম ভেরি প্রাউড অফ দ্যাট। আমি নিজেও তাই। আচ্ছা, আমরা হচ্ছে একটা ঘটনা শুনবো যেটা হচ্ছে আসলে এই যে 5টা মুভি আসছে সেই মুভির না, এটা হচ্ছে ও মানে আমরা শুনবো কিন্তু আগের। হ্যাঁ, এবং বলছি আচ্ছা, আমাদের অনেকগুলা আমরা আমাদের ইনভেস্টিগেশন করেছিলাম 3টা স্টেজে, 3টা ফেজে করেছিলাম। ফেজ 1 এর ইনভেস্টিগেশন করার পরে আমাদের অনেকগুলো ফুটেজ হারিয়ে যায়। আমরা অনেক ইন্টারেস্টিং জিনিস পেয়েছিলাম। ফেজ 2 তে আমরা ওইসব কিছু জায়গা আবার রিভিজিট করে আমরা কিছু জায়গায় আমরা আবার সাকসেসফুল হতে পেরেছি, ম্যাক্সিমাম জায়গায় আমরা সাকসেসফুল হতে পারিনি। তারপরে আবার ফেজ 2 করার পরে আমাদের ফুটেজ অনেকগুলো আবার হারিয়ে যায়। এটা মেইন কারণ, এটা কি ভৌতিক কারণ কিনা আমি জানি না, বাট বেসিক্যালি উই আর অল অ্যামেচার্স। সুমন ভাই, আমি, জিবরান, উই আর নট পিএইচডিজ ইন ভৌতিস্ট বিদ্যালয় বা হোয়াট এভার, তাই না? আমরা টেকনোলজিক্যালি উই আর অ্যামেচার ফিল্ম মেকার্স।
সো আমাদের হয়তো কোনো গলতি ছিল বা ইকুইপমেন্টে কোনো ম্যালফাংশন ছিল, সো আমরা 3বার আমরা ফুটেজ হারাই। সো থার্ড টাইম হারানোর পরে এখনো অনেক জায়গায় আমরা ফেরত যাইনি, উইচ ইজ ওয়াই ফাইনালি আমরা যে 13টা এপিসোড দেখাবো ইনশাল্লাহ, যখনই আমরা দেখাই, যে টিভি চ্যানেলেই দেখাই বা নেটে দেখাই, সো ওইগুলোই ফাইনালি আমাদের কাছে আছে। কিন্তু এর বাইরে বেশ কয়েকটা জায়গায় আমরা গিয়েছিলাম যেখানে সামথিং হ্যাপেন্ড, উই লস দ্য ফুটেজ, উই থট দ্যাট উইড গো ব্যাক এগেন। এই কারণে এই স্টোরিগুলো আমরা আগে শেয়ার করিনি। So, ওরকমই এখন একটা, যেটা আমরা কিছুদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, মানে স্যার কিছুদিন আগে না, অনেক আগে একটা জায়গায় গিয়েছিলাম, ওখানে রিসেন্টলি উই কন্ট্যাক্টেড দেম। সো ওখানে যেই সিচুয়েশনটা ছিল ওই সিচুয়েশনটা এখন আর নাই, তো এই জন্য ওখানে গিয়ে আমাদের কোনো লাভ হবে না, তাই আমি স্টোরিটা বলেই ফেলি। আচ্ছা, এটা সেভ করে লাভ নেই। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, যে আমরা জানি যে ভূতের স্টোরি কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা যখন ছোটবেলায় যে টাইপের ভূতের স্টোরি শুনে বড় হয়েছি, যে শাকচুন্নি, মন্দভূত, মাছ গ্রামে রাতের বেলা মাছ নিয়ে যাচ্ছে, একটা পেতনি এসে মাছ চায়, তো এই গল্পগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। কারণ এখন আমরা সবাই অনেক বেশি সিটি লাইফে অভ্যস্ত হয়ে গেছি। এখন সিচুয়েশন আমরা যাই। হ্যাঁ, এখন যেমন একটা কাহিনী শুনলাম আবার, যে কঙ্কাল এবং স্বপ্ন, তারপর একটা কাহিনী শুনলাম রিসোর্টে একটা কাহিনী হয়েছে। So, এই গল্পগুলো ছোটবেলায় আসলে ছিল না, কারণ ছোটবেলায় আমরা রিসোর্টে গিয়ে থাকতাম না। So, এখন আমরা থাকি। সো এই জন্য প্লাস আমাদের লাইফে এখন যেটা হয়েছে, যে টেকনোলজি প্লেজ এ বিগ রোল। এখন আমরা মোবাইল ফোন, এসি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, এরকম কয়েকটা জিনিস বললাম। আর যারা একটু মিডল ক্লাস থেকে বা উপরের দিকে আসছি, সবার দৈনন্দিন জীবনে, এবং ইনফ্যাক্ট মোবাইল ফোন তো সর্বসাধারণের ক্ষেত্রেই চলে গেছে। সো ভূতেরাও কিন্তু টেকনোলজি ইউজ করা শুরু করেছে। এটা যদি আমরা মুভি থেকে দেখি, ভূতের মেইন সোর্স তো মুভি আর গল্প। সো আমার ইনফ্যাক্ট মাই মোস্ট ফেভারিট হরর ফিল্ম অফ অল টাইম ইজ না দ্য আচ্ছা, দ্য রিং। ও, দ্য রিং। ওটা জাপানিজটা না? না, আমার হলিউড। সুমন ভাই ফেভারিট হচ্ছে জাপানিজটা, উনি খুব পছন্দ করে। না, রিঙ্গু খুব পছন্দ করে। আমি আবার আই প্রিফার হলিউডের, কারণ আমার কথা খুব সিম্পল। নাওমি ওয়াটস হচ্ছে হলিউডের, একদম। নাওমি ওয়াটস জাপানিজ স্ট্যান্ডার্ড, সিম্পল এজ দ্যাট, সিম্পল কথা। সো ওখান থেকেই এখন কিন্তু টেকনোলজির ব্যাপারটাও ভৌতিক কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে। এবং আপনি এটা কি জানেন যে আমি টেলিভিশনে যখন লাস্টে যখন ফুটেজটা দেখায়, হ্যাঁ, আমি বিলিভ করেছিলাম যে ওটা দেখে আসলে আমারও কিছু হতে পারে। এক্স্যাক্ট। So, আমি দেখি না, আমি স্কিপ করেছি, অন্যদিকে তাকিয়েছিলাম, যখন আসে তখন আমি স্কিপ করেছি। সো আমাদের একবার একটা ইনভেস্টিগেশন হয়েছিল, যে আমি জীবন সুমন ভাই, আমরা একটা ঘটনা শুনলাম যে একটা বাসায় একটা রেডিও আছে, ভেরি ওল্ড রেডিও, পুরোনো দিনের রেডিও, 1960s কেনা। আমি ব্র্যান্ডটা ভুলে গেছি, ফিলিপস বা আই ডোন্ট নো হোয়াট ইট ওয়াজ, আই থিংক ইট ওয়াজ ফিলিপস রেডিও, একটা পুরোনো দিনের। ওই রেডিওটা ছিল একটা ভদ্রলোকের। So, ওই ভদ্রলোক আবার তখনকার দিনে ছিল না, কিছু লোক জিন পালতো। তো জিন পালতো সে আর কি, জিন টিন পালতো। সো তারপর উনি মারা যান। তো মারা যাওয়ার পরে নাকি ওই রেডিও থেকে মৃত লোকের ভয়েস ভেসে আসে। খুবই অদ্ভুত হ্যাঁ। এটা একেবারে, মানে দিস ইজ দ্য স্টোরি দ্যাট কেম টু আস। আমরা তো প্রথমে একটা স্টোরি শুনি, যে একটা রেডিও আসছে, ওটা একটা বাসায় আছে, বাসায় ঢাকায় না, ঢাকার বাইরে একটা বাসায়। ভদ্রলোক ইয়েতে কাজ করতেন তখনকার দিনে, ওই ব্রিটিশ একটা টি গার্ডেনে কাজ করতেন। আচ্ছা, সো ওনার সাথে রেডিওটা প্রথমে টি গার্ডেনে ছিল, তারপর এটা ওনার যেখানে বাসা ওখানেই ফেরত আসে। সো হি ওয়াজ আ ভেরি ব্রিটিশ একটা ব্রিটিশ জেন্টলম্যান ছিল না আগের দিনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ওই টাইপের ভদ্রলোক বলা যায় হ্যাঁ। একদম। সো ওনার বাসায় একটা ফিলিপস রেডিও থাকবে, এগুলো ছিল একটা সুন্দর। সো ওইটা নাকি, যেটা বললাম, যে ডেড মানুষ যারা মারা গেছে, ওই ফ্যামিলির যারা মারা গেছে, এরা নাকি রাতের বেলা কমিউনিকেট করে এটা নিয়ে, এবং এটা নাকি যে একবার শুনে সে পাগল হয়ে যায়। আচ্ছা, এরকম একটা কাহিনী আমাদের কাছে আসলো। তা আমরা তো অবভিয়াসলি এগুলো আমরা শুনে একটু উই টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট, একবার শুনলে পাগল হয়ে যায়। বাট জিনিসটা শুনে আমাদের খুব ইন্টারেস্টিং লাগছে, বিকজ এরকম গল্প আমরা শুনিনি, স্পেশালি বাংলাদেশে, যে একটা রেডিও আছে যেখান থেকে দ্য ডেড কমিউনিকেট উইথ ইউ। সো উই ওয়ার ভেরি ইন্টারেস্টেড। সো আমরা তখন গেলাম। এটা আমাদের একদম প্রথম দিককার একটা কাহিনী আর কি, তখন আমাদের খুব একটা ইকুইপমেন্ট নাই বা ইয়ে নেই, কিছু নাই। সো আমি জীবন শুনবাই, উই অল ওয়েন্ট দেয়ার। সো বাসাটা খুব সুন্দর একটা বাসা, পুরোনো দিনের বাসা টাইপের, অনেকগুলো জানালা, পুরোনো দিনের গ্রিল, খুব সুন্দরভাবে বানানো, প্রচুর বাতাস থাকে, জানলা টালা খোলা থাকলে প্রচুর বাতাস। খোলামেলা একটা, খোলামেলা বাসা, কোনো এসিটিসি নাই, দের ইজ নো এসি অর এনিথিং। সো খোলামেলা একটা বাসা। সো ওখানে এখন একটা ফ্যামিলি থাকে, ছোট একটা ফ্যামিলি, তো জাস্ট বাবা মা আর একটা বাচ্চা, ওরা থাকে। সো ওদের ওই নানার রুম যেটা ছিল, নানার রুমে ওটা খালি পড়ে আছে আর কি, ওখানে ওটা গেস্ট রুম হিসাবে আছে। তো রেডিওটা ওরা প্যাক করে রেখে দিয়েছে, রেডিওটা ওরা বাইরে রাখে না। আচ্ছা, সো আমরা যখন গেলাম, রেডিওটা বের করে আনা হলো। তো বের করে আনা হলো, বলা হলো যে এটা
যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে রেডিওটা ডাজ নট নিড এ পাওয়ার সোর্স, মানে যখন ভৌতিক ফেনোমেনা হয় ব্যাটারি ট্যাটারি কিছু লাগে না। ব্যাটারি ওটা নাই, ওটা নাই। ব্যাটারি আচ্ছা, battery system-ই নাই। সিস্টেমই নাই ব্যাটারির। এই ভালভটা মানে অনেক বড় রেডিও। আচ্ছা। তো এটা নাকি ওরা নাকি লেজেন্ড, মানে ওদের যে কাহিনী যে এটা ওরা পাওয়ার খুলে রাখলো এটা থেকে আওয়াজ বের হয়, বুঝছো? তো আমরা তো শুনে খুব ইন্টারেস্টেড, বা পাওয়ার খুলে রাখলো আওয়াজ বের হয় এই হ্যান ত্যান। সো ওনারা আমাদেরকে রাতে রুমে থাকতে বললো। তো আমরা ওখানে রাতে আছি। সো আমরা যেটা করি সবসময় একটা জায়গায় গেলে আমরা ক্যামেরা প্রথমে পুরো বাসাটা একটা ট্যুর দিই, তারপরে ওখানে কোনো কুকুর বিড়াল আছে নাকি দেখি, পেট সিচুয়েশন কি, কিচেনে গ্যাস সিচুয়েশন কি, সব কল চেক করি, কল থেকে পানি মানে ইজ ইট টাইট, বিকজ অনেক সময় হয় যে কল খুলে যায়, পানি পড়ে, আমরা মনে করি এটা ভৌতিক কিছু। সেগুলো উই অল টেস্টেড দিস থিংস, টেস্ট করে তারপরে যে নানার রুমে ওখানে আমরা বসে আছি রাতের বেলা। সো রাতের বেলা যেটা হলো যে অ্যারাউন্ড 2:30 একটা আওয়াজ আমরা পেলাম। আওয়াজটা হচ্ছে মানে একটা হাই পিচ, একটা লাইক হাই পিচ হালকা একটা স্ক্রিমের মতো আওয়াজ, আচ্ছা। হালকা একটা স্ক্রিম, এবং এটা খুব আস্তে আস্তে হঠাৎ করে আসে, হঠাৎ করে যায়, মনে আছে জুবেল? সো জিবরান প্রথমে তো খুব এক্সাইটেড যে এই রেডিও থেকে আসতেছে মনে হয়। জিবরান সবসময় বেশি এক্সাইটেড হয়ে যায়। জিবরান তখন আমাদের একটা ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিওটা নিয়ে সে ঝাঁপিয়ে পড়লো রেডিওর আচ্ছা। উপরে আর কি, যে এইবার পাইছি রেডিওতে। তখন আমরা নতুন গেছি, বুঝছো, ইএমএফ আচ্ছা, আচ্ছা, নতুন আচ্ছা, গেছি। আচ্ছা, So, জিবরান কাউকে দেয় না, জিবরানের হাতে এটা অলওয়েজ না, ওই সব বের করে ফেলবে। তো জিবরান ঝাঁপিয়ে পড়লো ইএমএফ রিডার নিয়ে। তো দেখলাম যে রেডিও থেকে কোনো সিগন্যালই আসছে না, কিছু না, রেডিও ইজ ডেড। আমরা রেডিও পাওয়ার লাগাই রাখছিলাম, পাওয়ার লাগাই রাখি বাট অফ করে রাখছি, বাট দেখি না রেডিও থেকে আসতেছে না, ইটস কামিং ফ্রম সামওয়্যার। তারপর আমরা একটু ইনভেস্টিগেট করে দেখলাম যে এটা ওই যে বাতাস, পুরো বাসে যেটা বলছিলাম যে অনেক খোলামেলা, সো বাতাসে পাস করার একটা আওয়াজ। দিনের বেলা অনেক আওয়াজ থাকে যেটা শোনা যায় না, রাতের বেলায় শোনা যায়। রাতের বেলা শোনা যায়। সো ওইটা আমরা একটু কিছুক্ষণ ইয়ে করে, তো জিব্রান ডিপ্রেসড এগুলো ধূত ভাবছিলাম একটা আসছে। জিব্রান ফর হোয়াট এভার রিজন ওয়াজ ভেরি পজিটিভ। সো জিব্রান প্রথম দিকে বলছিল যে না আজকে কিছু তো হবে, আজকে কিছু তো হবে। তো আমি তখন প্রথম দিকে তো আমি তখন ধূর বাদ দিয়ে কিছু হবে না, এই Shakib's usual rule. এসব বলছি। তো অ্যারাউন্ড 3টার দিকে আমরা ওয়েট করছি, তখন একটু ঘুম ঘুম লাগতেছে, এই করতেছে। তখন হঠাৎ করে রেডিও থেকে অ্যাকচুয়ালি আওয়াজ আসা শুরু করছে। রেডিও আওয়াজ হলো, খুব ফেইন্ট একটা আওয়াজ হলো। So আমরা খুব এক্সাইটেড হয়ে গেলাম যে আমরা তো রেডিও টার্ন অন করি নাই, তাড়াতাড়ি যত ইকুইপমেন্ট আছে সবকিছু নিয়ে এই ফুল ক্যামেরা নিয়ে কাছে চলে গেলাম, এই হ্যান ত্যান। এই যে একটু ক্র্যাকলিং আওয়াজ আসতেছে। তো তখন আমরা কিছুক্ষণ রেকর্ড করে রেডিও অন করলাম। অন করার সাথে সাথে ওই আওয়াজ চলে গেছে। তখন নর্মাল রেডিও যে ওগুলা খুব জোরে সোরে বাজা শুরু করছে আর কি। So আমরা বুঝলাম যে ওইটা একটা ডিফারেন্ট। তখন আমরা আবার রেডিওটা অফ করে দিচ্ছি। অফ করে আবার দেখি ওই মধ্যে আওয়াজ আসতেছে। And at one point, actually we could make out some voices. আমরা তো জিবরান তখন ইজ 100% শিওর যে সামথিং ইজ কিছু গোয়িং একটা অন। আছে। সুমন ভাই ফিল করছে কিছু একটা হচ্ছে, সামথিং ইজ হ্যাপেনিং। আমিও তখন চুপ হয়ে গেছি যে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং একটা ফেনোমেনা। সো দিস ওয়াজ ইনফ্যাক্ট ওয়ান অফ আওয়ার বিগেস্ট এপিসোডস, বুঝছো, মানে এরকম হয় নাই, মানে এটা ওয়াজ হিউজ। আমরা খুবই চাপা এক্সাইটেড, ওরকম ভয়ও পাচ্ছিলাম না কারণ এটা রেডিও তো। রেডিও, হ্যাঁ ভাই। আর ওরা বলছিল আর শুধু সাউন্ডই শোনা যায়। সাউন্ড আছে, সো ওরকম ভয়ও পাচ্ছিলাম না, খুব এক্সাইটেড ছিলাম সবাই, দিস ভেরি ইন্টারেস্টিং। এই কিছুক্ষণ আওয়াজ হলো, কিছু হিউম্যান ভয়েসেস আসলো, বাট যেটা আমরা কাহিনীটা ছিল যেটা যে একবার শুনে সে পাগল হয়ে যায়, এগুলো আমাদের কিছু হয়নি, অবভিয়াসলি নাথিং হ্যাপেন লাইক দ্যাট। সো এরকম কিছুক্ষণ হওয়ার পরে ইট ওয়েন্ট অন ফর 5 মিনিটস হলো, তারপরে শাটডাউন, আর কিছু হয়নি। তারপরে আমরা ওই এক্সপেরিমেন্ট করার জন্য আমরা ইলেকট্রিসিটি প্লাগটা খুলে ফেললাম। প্লাগটা লাগানো ছিল, রেডিও অফ ছিল। প্লাগটা খোলার পর কোনো আওয়াজই হয়নি। আচ্ছা, মানে প্লাগ খোলার পর এটা পুরোপুরি ডেড ছিল। সো আমরা এখনো শিওর না যে আসলে ওইরকম কোন, মানে শিওর না এইটা যে রেডিও, এটা অনেক পুরনো রেডিও। সো এমন হতে পারে যে ভিতরে কোনো সার্কিটের প্রবলেম আছে, যে ইভেন দো ইট সুইচড অফ, কোনো একটা সার্কিটে কোথাও একটা হালকা ইলেকট্রিসিটি টেনে একটা আওয়াজ দিচ্ছে আর কি, যেটা আমি যখন রেডিওটা টার্ন অন করে দিই তখন এটা বাইপাস হয়ে যায়। আচ্ছা, সো এই কনফিউশনটা ছিল, জিনিসটা এত এক্সাইটিং ছিল, এত ইন্টারেস্টিং ছিল যে উই ওয়ার ভেরি লাইক ইটস গুড এনাফ ফর টিভি।
হ্যাঁ গুড এনাফ ফর ভয়াবহ। কারণ আমরা যদি এটা যদি আমাদের ভৌতিষ্ঠ ফরম্যাটটা ছিল যে আমরা যে গল্পটা শুনে ওই বাসায় যাই, ওই গল্পটা নিয়ে একটা ফিকশন বানাই, হুম। দেন আমরা ইনভেস্টিগেটটা করি। সো উই হ্যাড ইনাফ মেটেরিয়াল ফর ফিকশন। একটা রেডিও আছে যেটা শুনে পাগল হয়ে যায়, এই ওই, সো ওটার জন্য ইনাফ মেটেরিয়াল ছিল। তারপরে যেটা হলো, উই লস্ট দ্যাট ফুটেজ, and এটা সেকেন্ড ফেজে গিয়ে উই লস্ট দ্যাট ফুটেজ। তারপরে আমরা অনেকদিন ধরে লাইক যাবো করে যাওয়া হয়নি। ফাইনালি when we contacted them, বলছে যে ওই রেডিওটা বেঁচে দিচ্ছে, বা মানে বেসিক্যালি they don't know where the radio is. সো এখন এর জন্য ওখানে আমার জীবনে যাওয়া হয়। আপনারা যে ইনফরমেশনটা পেয়েছেন সেটাও হয়তো কতটুকু ঠিক বা ভুল আমি জানি না, বাট মানে হয়তো মানে হ্যাঁ। অ্যাভয়েড করতেও পারে, এরকম কিছু একটা হতে পারে। হ্যাঁ সেটাই, এখন জানি না একটু, মানে বেসিক্যালি ওখানে আর যাওয়া যাবে না। যাওয়া So, এর যাবে জন্য আমি আজকে এটা এতদিন শেয়ার করি না, বিকজ উই অলওয়েজ থট দ্যাট উইড গো ব্যাক দেয়ার and we try to recreate the ইনভেস্টিগেশন এন্ড দি এপিসোড এডিটিং শেষ করেছিল ওটা। হ্যাঁ আমার মনে আছে আমি এডিট শেষ করে আমার এডিটর যে ছিল এবং তখন আপনি এডিটিং প্যানেলে বসে সাউন্ড যা পেয়েছেন, হ্যাঁ রাফেল, ভয়েসেস তুমি আমাদের জোশ মনে আছে, আমরা যখন রেগুলারলি প্রথম আমরা জোশ ছিল না, জোশ গুলো ছিল বিকজ উই হ্যাড এরকম কিছু মেটেরিয়াল আমাদের হাতে। না মানে আমি কেন বললাম যে ওইখানে হয়তো শুনলেন, পরে প্যানেল এসে দেখলেন যে নাই, কিন্তু যখন প্যানেলও পাওয়া যায় তখন কিন্তু ব্যাপারটা খুবই প্যানেলও পাওয়া গেছে। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, ইট ওয়াজ, এন্ড আমাদের আরো বেশি পছন্দ হয়েছে বিকজ এখানে আমরা যেটা পছন্দ করি যে আমরা চাই যে ভৌতিক ইনভেস্টিগেশন পরে আসলেই কিছু হয়েছে নাকি না, এটা টু লিভ ইট আপ টু দ্য পিপল। আমরা কখনো এটা বলবো না যে এটা আসলে ভৌতিক। আমাদের পয়েন্ট হচ্ছে এটা একটা এক্সপ্রেশন থাকতে পারে, নাও থাকতে পারে, আমরা ভদ্রলোক। সেটাই। তো ওইটা যেমন পাওয়ার এখন প্লাগ খোলার জন্যই কি আর কোনো আওয়াজ আসে নাই, নাকি ওই একটা পার্টিকুলার টাইমে এসে আওয়াজ করে, ওইটা আমরা জানি না। We don't know it anymore. মজার জিনিস হচ্ছে অনলি থিং বাকি ছিল আমাদের ইনভেস্টিগেশন, কিছু না, এডিটিং করা শেষ সবকিছু শেষ, আমরা বসে যে সাউন্ডটাকে অ্যাম্পলিফাই করব। আমার এডিটরকে দিয়ে মানে শেষ করা শেষ, সে এখন বলবে ডাউনলোডটা দিবে সে সেভ করার জন্য। সো আমি বাসা থেকে তোমার শুনবে বাসায়, তখন আমি থাকি ইয়েতে মগবাজার, সোজা গাড়িতে উঠে আমি চলে যাচ্ছি, চলে হাফওয়ে থ্রু এয়ারপোর্টটা ক্রস করলাম, আমার ফোন আসলো, সেরকম ভাই আপনার ফেরত আসবে, there is a big মানে প্রবলেম। ঠিক ফেরত আসলাম, এসে the first thing we see is everything just crashed. ফাইভ আসলো, শুরু ভাই দেখি দাঁড়ায় আছে, মাথায় হাত দিয়ে আমি এবং যারা মানে সন্দেহ প্রকাশ করেন মাঝে মাঝেই, তাদেরকে একটা কথা বলি যে আপনারা মিস করেছেন, কিন্তু বাট আমরা সবাই ওই দিন লাইভও করেছিলাম, আমি স্টিল ওটা মনে করতে পারি ওই দিনটা, এবং আমি একটা এপিসোড দেখেছিলাম। সো আমার Yes. দুঃখটা অনেক বেশি হওয়ার কথা, মানে আমি দেখেছিলাম ওটা কি জিনিস ছিল, মানে আমরা সবাই মিলে দেখেছিলাম, লাইভ করেছিলাম যে দেখতে যাচ্ছি, হ্যাঁ। এসে আবার বলা। হ্যাঁ। সো ওইটা যারা দেখেছে তারা আফসোস করবেই আমার মতো, যে আচ্ছা মানে বিরাট জিনিস আমরা মিস করে ফেললাম। কোয়ালিটি আমি বলেছিলাম যে আমি দেখে আমরা দেখে বলছিলাম যে ভাই এটা তো মানে কি বলবো, যে আমি এখানে এই জিনিস দেখি নাই, মানে এটা হয় না আসলে। আই এম ভেরি হ্যাপি রাসেল যে অ্যাটলিস্ট তোমাকে দেখাতে পারছি। হ্যাঁ হ্যাঁ, নাহলে সবাই মনে করছে পুরোটাই চাপা, 4 বছর সেটাই। হচ্ছে না। এবং It's সবচেয়ে actually মজার there. ব্যাপার যে আমরা অনেক বড় সড়ো একটা টেলিভিশনে দেখেছিলাম, অনেক হ্যাঁ। মজা ছিল সেটা, অনেক অনেক ভালো লেগেছিল আমাদের কাছে। সো গুড নিউজ ইজ সুমন ভাই তো এখন আবার হিজ গেটিং বেটার ইনশাল্লাহ। সো হোপফুলি নেক্সট ফ্রাইডে যদি ইফ হি ইজ ফিলিং বেটার এন্ড যদি এখানে লিফটের ঠিক থাকে তাহলে উইল ব্রিং হিম ইন। সো আমরা খুবই কাছে দেখা যাক। এবং উনিও খুবই বদ্ধপরিকর, মানে উনি যেমন মিউজিকেও অনেকদিন ধরে হিজ বিন অ্যাবসেন্ট, Absent, হ্যাঁ। মানে অর্থনীতির অসমাপ্ত বের হয়েছে 2 বছর না 3 বছর আগে, অসমাপ্ত 2, তারপর আর তো কিছু ওনার কোনো মাঝখানে 1-2টা সিঙ্গেল বের হয়েছে, মানে ওরকম বড় কিছু বের হয়নি। সো এখন হি ইজ ভেরি ভেরি ইগার, মিউজিকটাও ধরবে, ভতিষ্ঠটাও শেষ করবে, সবকিছু নিয়ে হি ইজ ভেরি ইগার। সবাই যেন একটু দোয়া আমরা করতে সেটা বলছিলাম এখন, যে আপনার প্লিজ একটু দোয়া করবেন, কারণ তার সুস্থতা হলে, সুস্থতা লাভ করলে তিনি দেখবেন যে এই সমস্ত জিনিসগুলো সব একে একে সলভ হয়ে যাচ্ছে, মানে আবার সবকিছু আগের মতো করতে মানে চায়। এখন যেমন হয়েছে কি যে আমরা যে 5টা শর্ট ফিল্ম বানালাম, সো এগুলা যেমন অলরেডি আমাদের হাতে স্টোরিগুলা, যেমন আমি আজকে স্টোরিটার সাথে শর্ট ফিল্মের যে স্টোরিটা, ওটা কোনো লিঙ্ক নেই, লিঙ্ক আছে একটাই, সেটা হচ্ছে যে ইটস বেসড অন টেকনোলজি। রাইট। সো আমরা যেটা করেছি, উই স্যাট ডাউন উইথ সাম রাইটার্স, ওদেরকে আমাদের গল্পগুলো বলেছি যে দিজ আর সাম অফ দ্য স্টোরিজ উই হার্ড, তারপর ওদেরকে বলছি বেসড অন দিস তোমরা একটা গল্প বানাও। সো ওরা ওইভাবে গল্প বানাইছে। রিয়েলি গুড সো দিস আর ভেরি নাইস স্টোরিজ, ভেরি শর্ট স্টোরিজ। সো ওখানে সুমন ভাইকে ওভাবে দরকার হয়নি, বিকজ ইনিশিয়াল কাজটা অলরেডি হয়ে গেছিল। সুমন ভাই শুটিং এ ওভাবে আসতেও পারেনি, বিকজ হি ওয়াজ নট ওয়েল এন্ড অল দ্যাট। সো কিন্তু ভৌতিসটা হি ইজ দ্য লিডার অফ ভৌতিস, একদম। মানে মেইন ভৌতিস যে কাহিনীটা, হি ইজ দ্য লিডার অফ দ্যাট। সো দিস ইজ আ লিটল টেস্ট অফ হোয়াটস টু কাম।
একদম। And শুনুন, আমি যেটা বলবো যে জীবন ভাই এবং সাকিব ভাই, একটা জিনিস খুব মজার ব্যাপার না, যে আমরা 31st যে জিনিসটা করছি সেদিনও ফ্রাইডে, Yes. অ্যান্ড মানে একটা ফিল্ম, আমি জানি না যে এরকম কোন ফিল্ম আসলে রিলিজ হয়েছে কিনা, এক নাগারে 5টা, তারপরে আবার টিভি মানে টিকেটের জন্য কিউতে দাঁড়াতে হবে না, হ্যাঁ। কোনো পয়সা খরচ করতে তো হবেই না টিকেটের জন্য, এবং কেউ দেখবে না এরকম না, মানে সবাই দেখবে। এক্স্যাক্টলি, মানে এরকম ফিল্ম মনে হয় খুব কমই আছে যে একসাথে একদিনে সবাই দেখে ফেলেছে। Right. এটা আপনি যদি চান তাহলে আপনি দেখতে পাবেন, মানে এটা কোনো সন্দেহ নাই এটা নিয়ে, কোনো সিটের মানে যে মানে আমরা অ্যাকোমোডেট করতে পারবো না বা এরকম ধরনের, এবং এটা চলে যাবে না, এটা সারা জীবন থাকবে। সারা জীবন থাকবে, হ্যাঁ সেটাই, এবং আপনি আপনার সুবিধা মতো সময় দেখতে পারবেন। এটা এরকম না যে ওই সময়ই আপনাকে বসে একদম দেখতে হবে, মানে ইচ্ছা মতন সময় মতন আপনারা ইচ্ছা মতন দেখে ফেলতে পারবেন। তো এবং অদ্ভুত, আমার কাছে এই জিনিসটা খুব অদ্ভুত লাগছে। আমরা আবারও একটা জিনিসে, আপনারা যাই বলেন আর তাই বলেন, আমরা আবারও পায়োনিয়র হয়ে গেলাম। বাট আই হ্যাভ টু সে দিস, মানে শুটিং এ হয় কি আমাদের শুটিং গুলো খুব স্ট্রেনিয়াস হয়, এটাও ওয়াজ নো লেস। ইট ওয়াজ আ ভেরি শর্ট টাইম টু ডু, বিকজ আইডিয়া দেওয়ার পর সাকিব লাস্ট মিনিট বলে কর এটা, ইউ হ্যাভ টু ফিনিশ ইট ইন দিস টাইম। সো শুটিং মাশাআল্লাহ একদম ইট ওয়াজ ভেরি রান রাইট, একদম প্রপারলি। এন্ড বেস্ট পার্ট ওয়াজ, আগে যতবার আমরা শুটিং করতাম সাকিবের নাই ইউজ টু মানে কন্টিনিউসলি ফাইট, ইট ওয়াজ, তারপরেও কিন্তু দ্য বেস্ট পার্ট অফ দ্যাট ওয়াজ দ্যাট আমরা সবসময় যখন শেষ হওয়ার পর ইট ওয়াজ অ্যামেজিং থিং। সো এবার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে যে উই থট ইট ওভার, আমরা আগে ডিসাইড করে নিয়েছি কি হবে। এন্ড আই ক্যান গ্যারান্টি ওয়ান থিং, স্লেয়ারের একটা টাইটেল আছে, মানে একটা ওয়ান অফ মাই ফেভারিট সং স্লেয়ারের, ওয়ার অ্যাসেম্বল, আই থিংক ওয়ার অ্যাসেম্বল, ওখানে এক লাইন আছে কি, ওয়ান অফ কোরাসের লাইনটা হচ্ছে, ফাইনাল কল ইজ নট আ ড্রিল, it's how many people I can kill. Okay. And I've killed a few. Okay. And you can see them at ice cream. রাইট, এবং আমাদের শেষ করতে হবে এই মুহূর্তে, মানে আরো গেস্ট রয়েছেন, সাকিবেরা চলে যাবেন, বাট একটা জিনিস বলবো যে আমি স্পেশালি এইটার জন্য আপনাদের মানে কাছে আপনাদেরকে তো থ্যাঙ্কস দিব না, কারণ আমরা টিম, বাট আমি সারা আপুকে থ্যাঙ্কস দিতে চাই। I would like to thank. This would not have been possible without Sara Ali, আমাদের MD, Kunishka Chakraborty, he's our EVP, and Farooq Shams, he's our head of planning department. But specifically, and Nosher Rahman is the head of digital of B2B. So এই কয়েকজন মানুষ really bought into this. কারণ আমি আর জিবরান তো we are horror freaks. তুমি আমরা সবাই we've been horror freaks, so it's in our blood. So ওরাও যে এত ইন্টারেস্টেড হবে in this, এই চারজন, and our স্পেশালি গল্পগুলো যারা লিখেছে, ফাওয়াজ খান একজন হচ্ছে মাহাথির স্পন্দন, they actually wrote the scripts. আমাদের গল্পগুলোর বেস করে they wrote the scripts. So I really want to thank all these people. প্লাস এখন B2B তে অনেকে রাত জেগে এখনো এই যে এটা তো একটা ক্যাম্পেইন হচ্ছে, সো ক্যাম্পেইনের পোস্টার বানাচ্ছে, যেগুলো আমরা সানডে থেকে ফেসবুকে দেখবো। So I want to thank all of them, and I also want to thank, I know Radio Furti has been, মানে we are a team, but Radio Furti যেভাবে এখানে নিজেদেরকে they brought forward, the way you guys মানে responded, I thought it was amazing. The way আমরা বিশ্বজিতের কথা বলতেই হবে, আমাদের নিজেদের মানে সেটাই আমাদের সবার মানে একই রকম ফিলিং হচ্ছে, আসলে সত্যি কথা যে আমার মনে হচ্ছে যে এটা আমাদের জন্য অনেক বড় একটা ইয়ে ছিল, কারণ আসলে ফাইনালি আমরা আসলে টিম। এক্স্যাক্টলি ছিলাম। আর আরেকজনের নামটা না মানে আমি বলতে পারছি না, বাট একটা থার্ড পার্টি এখানে ইনভলভ আছে, মানে না বলে পারছি না, ওদের নামটা আমি এখন বলতে পারছি না ফর লিগাল রিজনস, বাট একটা থার্ড পার্টি ইনভলভ আছে, যারা ওরাও না থাকলে যে পেইং ফর হাফ অফ দ্য প্রোডাকশন কস্ট, হাফ ওরা দিচ্ছে। সো দে আর অ্যামেজিং পিপল। আমি মানুষের নাম তো বলতে পারি, যেমন I have to say thank you to Tanvir Haider Choudhury, Tanvir bhai. Thank you so much. I have to say to Ashik, he's an amazing person. They're very good people. So এই দুজনের সাথে যখন আমরা শেয়ার করেছিলাম, তানভীর ভাই, আশিক, they also love the concept and they said that we want to do this with B2B. So এরকম মানুষের জন্য আসলে হয়। Ultimately it boils down to people, কিন্তু it doesn't boil down to brands or companies, it boils down to people. একদম রেডিও ফুর্তিতে তুমি, বিশ্বজিৎ, নবিলা, তোমাদের মতো লোকজন না থাকলে হতো না। সো যে ক্লায়েন্টের কথা বলছি, ওখানে এই দুজন না থাকলে হতো না। এখানে I will personally say thank you, because এখানে it was just an idea. প্রথমে I shared this idea, সাকিব কিন্তু মাথায় ঢুকেছিল যে তুই তো পারিস, মানে I like your that idea. I never banked on it. Then pushed on it. এই ছাগল, Thank you. এই ছাগল 2 দিন পর এসে আমাকে আইডিয়া দেয়, বুঝছো?
ম্যাসিভ আমি বলি তুই এসব আইডিয়া দিয়ে টিভিতে তো কোনো টাকা নাই, টিভিতে দের ইজ নো মানি, হুজ গোনা স্পন্সর দিস, তো এটা বানাইতে লাগবে এত টাকা তোর তো কেউ দিবে না। What about ওর একটা আইডিয়া, এই আইডিয়াটি শেয়ার করছিল বুঝছো, যে শর্ট 5-minute হরর স্টোরিজ। এটা তো দ্যাটস পসিবল, দ্যাটস ডুয়েবল, এটা আমরাই করে ফেলতে পারবো, ওটা করস না কেন? ফাইনালি ইট হ্যাপেন। And একদম, I would like finally. to মানে personally এখন যেহেতু I have to thank everyone Shakib has thanked without a doubt. Thanks to Kimo, Casey, Farouk, everybody, Dada, Shoy. And this would not have been possible if I didn't have a great team. Mashallah, I had an amazing team. My RFD company and Studio One, এটা দুটো কোম্পানি একসাথে হয়ে আমরা করছি। Shahriar and Robin, thank you very much. না অ্যাবসলিউটলি, এই টিমটা আমাদের শুটিং এর সময় উই ফিনিশড ইন রেকর্ড টাইম। 4 দিনে উই শট 5টা স্টোরি, এক্স্যাক্টলি 5টা শর্ট ফিল্ম শুট করেছি ইন 4 days, রাত দিন কাজ করে। টিম ওয়াজ অ্যামেজিং, দে ওয়ার একদম। অ্যামেজিং টিম। সো আমি ফাইনালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের আরো যে সমস্ত খবর, এই খবরগুলো জানতে হলে আপনাদের অবশ্যই আমাদের ফেসবুক সাথে কানেক্টেড থাকতে হবে, www.facebook.com/radio.furti, এবং আপনারা দোয়া করবেন যে সামনের সপ্তাহে যেরকম বলছিলেন শাকিব ভাই যে সুমন ভাই আসার একটা পসিবিলিটি আছে, সো আমরা যেন সবাই মিলে সামনের যে সপ্তাহটা অর্থাৎ একদম হ্যালোউইনের আগের যে উইকটা, সেই উইকটা যেন আরো জমজমাট করতে পারি সবাই মিলে, এবং আরো অনেক আপনাদের কোয়েশ্চেন আছে, সেগুলো সুমন ভাই থাকলে তো আরো সরাসরি উত্তর দিতেই পারবেন। সো সেই দিনের জন্য আমরা ওয়েট করছি আগামী সপ্তাহ পর্যন্ত। আজকের মতো এই পার্টটা এখানে শেষ করছি, বাট আগামী সপ্তাহে অবশ্যই ভূত এফএমে আপনারা আবার মানে সাকিব ভাই জীবন ভাইকে তো পাচ্ছি আমরা, এবং যদি মানে আমাদের দোয়া যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা সুমন ভাইকেও পাচ্ছি। সো একটা ছোট্ট বিরতিতে যাবো, আপনারা আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ সাকিব ভাই, জীবন ভাই। না থ্যাংক ইউ রাসেল। এবং আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসবো। স্টে টিউনড রেডিও ফুর্তি, এবং বিরতির পরে আমাদের নতুন অতিথি আসবেন তাদের ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক চলছে ভূত এফএম। স্বপ্নীল আমাদের এসএমএস করেছেন এবং বলেছেন আমার এসএমএস পড়েন। আমাদেরকে তাজমিজ উত্তরা 10 সেক্টর 10 থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বাসার পাশে নতুন বিল্ডিং হচ্ছে, তার ছাদে বসে ভূত এফএম শুনছেন। আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন এমডি টাইগার ফাহিম, এবং তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন সেটা জানিয়েছেন। সীমান্ত আমাদের এসএমএস করেছেন এবং আজকে তার বার্থডে সেটা জানিয়েছেন। জন্মদিনের অনেক শুভেচ্ছা থাকলো। রাত জেগে আমরা ভূত এফএম করছি এবং এখনো পর্যন্ত অনেকে এসএমএস পাচ্ছি। যারা এসএমএস পাঠিয়ে তাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আসলেই একটু পরে আবারও এসএমএস নিয়ে আসবো। তার আগে আমরা একটা ঘটনা শেষ করি, কারণ আমরা জানি না যে ঘটনাগুলো সব শেষ করতে পারবো কিনা। আমাদের সঙ্গে যে নতুন অতিথি জয়েন করেছেন, আপনি কিন্তু আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফয়সাল খান। আমি ঢাকার সেন্ট জোসেফ কলেজে পড়ি। আমি ঢাকায় থাকি এবং আমি নাটোরের একজন ছেলে। তো প্লিজ আমার গল্পটা এমন যে আসলে এটা একটি সত্য ঘটনার উপর তৈরি করা, মানে সত্য ঘটনার উপর আমি একটি গল্পটা বলছি। মানে এটাকে সত্যি ঘটনা না গল্প সেটাকে বলেন। এটি একটি সত্যি ঘটনা। তো নাটোরে রাজবাড়ি আছে, রাজবাড়ি দুটো আছে। তো আমি এর মধ্যে একটি রাজবাড়িতে আমরা ছিলাম, আমি এবং আমার ফ্রেন্ড অন্তর। তো আমরা দুজন ওখানে গিয়েছি এবং ঠিক যেখানে ঘটনা সেই জায়গাটার উপর আমরা বসেছিলাম, এবং যে দারোয়ানটা উনি আমাদেরকে নিষেধ করেছিলেন যে আপনি ওখানে বসেন না, এখানে একটি ঘটনা ঘটেছে। তো এমন হলো, তো আমরা সাথে সাথে আমরা কিন্তু উঠে যাই নাই, কারণ আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা ওটা বিশ্বাস করি না। তো ওখান থেকে যখন আমরা চলে আসলাম, ওটা ঠিক রাত 10টার দিকে অলমোস্ট। তো ওখান থেকে চলে আসার পর উনি আমাকে বলছেন যে এমন একটা ঘটনা হয়েছিল ভাইয়া, যে একদিন উনি আর কি রাত্রে পাহারা দিচ্ছিলেন। এরপর থেকে কিন্তু ঘটনা ঘটার পর থেকে উনি রাত্রে আর পাহারা দেন না। তো আচ্ছা, উনি ওই চাকরি ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, ওখানে চাকরি ছেড়ে দিয়েছেন বলতে দিনের বেলা। দিনের বেলায় করেন, রাতের বেলায় করেন না? তো ওদিন আর কি ভিতরে গিয়েছেন, উনি আর কি পায়চারি করছিলেন, দেখছিলেন যে আসলে কোথায় কি হয়। ঠিক ওটা সরকারি এলাকা, তো ওখানে আসলে সাধারণত কিছু হয় না, কিন্তু তবুও উনি জাস্ট ঘুরে বেড়াচ্ছিলেন। উনি লনের মধ্যে গেলেন, লনের মধ্যে যে উনি আর কি গাছপালা দেখছিলেন, এবং রাজা বাদশাহ যেগুলা বাসা আছে ওগুলো তো সবসময় আর কি তত লাইটিং করে থাকে না, আর কি উনি জাস্ট দেখছিলেন। তারপর উনি ওইদিকে একটা রাজার পুরানো বিল্ডিং ছিল, যেটা আর কি ভূমিকম্পে ধসে যায় নাই 1918
1800 সালের দিকে। তখন উনি আর কি একটি পুরাতন বিল্ডিং এর পাশে একটি রাস্তা ছিল যেটা আর কি পুরোটা অন্ধকার থাকে, উনি টর্চ লাইট মেরে আর কি সবকিছু দেখছিলেন যে আসলে কোথায় কি আছে। তো ওটা একটা কাঠের দরজা দিয়ে একটা জায়গা আর কি সেপারেট করা ছিল, কাঠের দরজা এবং একটি উঁচু প্রাচীর দিয়ে। তো উনি কাঠের দরজাটা খুললেন, খুলে যখন টর্চটা মারলেন উনি লাইক মনে হচ্ছিল যে চাঁদের আলোতে দুইটা মানুষ ওই পাথরের যে বেদি আছে ওই পাথরের বেদির উপর বসে আছে। উনি আর কি ফার্স্টে বুঝতে পারেনি যে ওটা আসলে সত্যিকারী মানুষ অথবা অন্য কিছু। উনি জাস্ট টর্চটা মারলেন এবং ঠিক দেখলেন পাথরের বেদিটা কিরকম জায়গায় ছিল একটু যদি বলতেন আমাদের। ওটা ছিল একটি দিঘির পাশে। দিঘির পাশে, দিঘিটা ছিল অনেক okay. পুরাতন এবং ঠিক ওই দিঘির যে পাশে একটা বটগাছ ছিল ওটা সম্পর্কে একটা ঘটনা আছে, ওটা পরে বলবো। হুম। তো ওই দিঘিটার পাশে একটি পাথরের বেদি আছে, ওই বেদির উপরে আর কি লোকজন ধারণা করে যে ওখানে রাজা বাদশারা নাচ গান করতো এবং নাচ গান গুলো ছিল যতটা বলা যায় যে এটা অশ্লীল বলা যায় কিছুটা, যে কারণে লোকজন অনেক কিছু বলে যে এখানে হয়তো খারাপ কিছু আছে বা খারাপ কিছু হয়। তো উনি জাস্ট দেখলেন যে ওই পাথরের বেদির উপর দুজন মানুষ বসে আছে। সেই মানুষগুলো কেমন ছিল? মানুষগুলো ছিল যে ওনাদের মুখগুলো ঠিক মানুষের মতো ছিল কিন্তু ওটা পুরা ছিল এবং একজন পিছে ঘুরে ছিল, একজন ওরা মুখ। হ্যাঁ, আচ্ছা, okay. একজন ওনার দিকে তাকিয়েছিল। আচ্ছা। এবং যখন আর দিকে তাকালো উনি সাথে সাথে জাস্ট চলে গেলেন, যে এত লম্বা ছিল আর এত বিভৎস যে উনি সাথে সাথে চলে গেলেন এবং বললেন যে আমি এখানে আসলে কাজ টাজ করি না, এটা আমার ভুলে চলে এসেছি, আপনারা ক্ষমা করে দিন। বলেই উনি কাঠের দরজাটা যেভাবে তালা মারা ছিল উনি তালা না লাগিয়ে সাথে সাথে চলে গেলেন। এবং চলে যাওয়ার মানে এরপর লাইক বেশ কিছুদিন ওনার জ্বর ছিল এই ঘটনার পর। যদিও এটা ওনার লাইফে দেখা সব থেকে মানে ওই জায়গাটায় সব থেকে ভয়ঙ্কর ঘটনা না। এরপর কি হলো যে উনি রাত্রেবেলা আসলে যদিও সাহসী মানুষ ছিলেন কিন্তু তবু আর একটা রাত আর কি ওখানে চাকরি করতে গিয়েছিলেন, তো রাত্রে উনি পাহারা দিচ্ছিলেন। তো এবার আর ওই কাঠের দরজাটা পেরিয়ে ভিতরের দিকে যেতেন না, ভিতরের থেকে না যে ভিতরের দিকে আর কি ঘোরাঘুরি করতেন। বিভিন্ন গাছ আছে অনেক পুরাতন, সেই গাছগুলো আর কি দেখতেন যে ওখানে কি মানে কি অবস্থা। তো উনি যখন পায়চারি করছিলেন ওই ভিতরে লনের মধ্যে দিয়ে পায়চারি করার সময় হঠাৎ করে মানে পিছন থেকে ডাকে যে মোবারক মোবারক, কারণ উনার নাম ছিল মোবারক। পিছন থেকে ডাকছে, উনি মনে করলেন হয়তো উনার সাথে যে আরেকটা দাঁড়ানো ছিল উনি হয়তো ডাকছে, কারণ ভয়েসটা ছিল ওর মতো। উনি সাহস নিয়ে পিছে তাকালেন এবং পিছে তাকিয়ে দেখলেন যে ওখানে দুইটা ছোট ছোট বাচ্চা 4 থেকে 5 বছরের বয়স হবে, তারা নাচানাচি করছে এবং তাদের পায়ে নুপুর ছিল হাততালি দিয়ে দিয়ে। ওইটা দেখার সাথে সাথে উনি ওখান থেকে পিছে ঘুরেই যে একটা রাস্তা ছিল ওই রাস্তাটা শুধু মাঠের মধ্যে দিয়ে পার হয়ে দরজার কাছে চলে গেলেন এবং তারপর থেকে উনি আর ওখানে কখনো কাজ করেন নাই। ওখানে রাত্রের বেলা মেইনলি, দিনের বেলা মাঝে মধ্যে আসেন, তখন আমরা আর কি যাই, ওনার সাথে পরিচয় আছে, তখন উনি আর কি আসেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী আমাদের আরো একজন গেস্ট রয়েছেন তার কাছে যাব, তার আগে কিছু ঘটনা আমরা পড়ে ফেলি। এবং আমাদেরকে লিখেছেন যে রায়হান লিখেছেন যে আমরা যে কোনো ঘটনা পাওয়ার পর আগে মানে অনের আসার আগে ভেরিফাই করি, কেন আমরা বেশ কয়েকবার ভেরিফাই করি ভাইয়া, এবং এখানে এসেও গেস্টদের একবার মানে ঘটনাগুলো আমাদেরকে বলতে হয়। সো মানে এটা আমরা অনেকবার ভেরিফাই করি। এবং আপনি কোশ্চেনটা কেন করছেন সেটা যদি আমাদের জানাতেন তাহলে একটু ভালো হতো। এয়ার সিয়াম আমাদের লিখেছেন যে রাসেল ভাই খুব ভয় লাগছে, এরকম টাইপের কিছু একটা ফুর্তি। আচ্ছা, আমাদেরকে রিফাত লিখেছেন মিরপুর 2 থেকে, এবং আমাদেরকে তিনি বলেছেন যে তিনি রিং 2 দেখছেন আর ভূত এফএম শুনছেন এই মুহূর্তে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সুমাইয়া SMS করেছেন এখন এলিফ্যান্ট রোডে, এবং তিনি পাপড়ি ভূতের গলি থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আমার বাবার একটা এরকম অদ্ভুত রেডিও ছিল, স্টিল এটা আমাদের কাছে আছে, এবং ভৌত স্টিমের জন্য অনেক দোয়া থাকলো। আমাদের নাফিজ এবং মিনফুল মেডিকেল খুলনা থেকে লিখেছেন মেডিকেলের গল্পটা ভয়ঙ্কর ছিল এবং ভৌতিস্ট জেনারেশন বেস্ট উইশেস টু ভৌতিস্ট টিম এবং তাদের যে সমস্ত আমরা যে একটা মানে আমরা এখন জয়েন্ট একটা কাজ করছি এবং আমরা এবারের হ্যালোউইনটা অনেক সুন্দর করার চেষ্টা করছি আপনাদের জন্য। সো আমাদের সঙ্গে থাকবেন।
গোলাম রাব্বি আমাদের এসএমএস করছেন মিডফোর্ট থেকে, এবং আমাদেরকে তিনি লিখেছেন তার ঘটনা সিলেক্টেড হয়েছিল। আমাদেরকে মোস্তাক সিরাজগঞ্জ থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে তিনি বলছেন যে আমার ছোট্ট বেবি মাইশা, আমার ওয়াইফ তাবাসসুম এবং আমি একসাথে এই ভূতত্ব শুনছি, একসাথে সবার শোনার জন্য অনেক 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 ধন্যবাদ। এবং এছাড়াও দেখতে পাচ্ছি যে শাহিন আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে মিম এবং মেহেদি এসএমএস করেছেন, এবং এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ফুর্তি রাজিন। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি বাবু যশোর থেকে এসএমএস করেছেন, লাবণ্য আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন ফাহিম মগবাজার থেকে, পিয়াসা আমাদের মুন্সিগঞ্জ থেকে এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি হাসান গোলাপবাগ থেকে। আমাদের ফেসবুকে অনেকে কিন্তু কানেক্টেড রয়েছেন, এবং তারা কিন্তু আমাদের এসএমএস তারা আমাদের এখানে কমেন্ট করে যাচ্ছেন। সেই কমেন্টগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এই মুহূর্তে কমেন্ট করেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমাদের যে ফুর্তির যে ফ্যান পেজ, সেই ফ্যান পেজে অনেকে লিখেছেন, এবং আজকের ঘটনাগুলো অনেকের কাছেই দেখছি যে সমস্ত ঘটনাগুলো আমরা শুনলাম, সেই ঘটনাগুলো অনেকের কাছে ভালো লেগেছে। মানে প্রথমত বিশেষ করে মেডিকেল কলেজের ঘটনাটা অনেক প্রশংসা পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এছাড়াও দ্বিতীয় স্টোরিটা অনেক সুন্দর লেগেছে মোহাম্মদ মেহেদি হাসান সুমনের কাছে, এবং গ্রামের ঘটনা আছে কিনা জানতে চেয়েছেন রাইসুল হাসান তৌহিদ। একদম প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল, এটাকে আপনি কি শহর বলবেন? আমাদেরকে শাহেদ মনসুর এসএমএস করেছেন, এখানে কমেন্ট করেছেন, এবং আচ্ছা আমাদের যে আজকে ফুর্তি ফ্যান পেজে যে পিকটা রয়েছে, মানে যে ছবিটা রয়েছে, সেই ছবিটা তিনি দেখতে পাচ্ছি যে অনেক ভালো প্রশংসা করেছেন। অনেকদিন পর টিউন করলেন, ভালো লেগেছে হাসিব রহমানের। আমরা চলে যাবো এখন ঘটনায়, এবং যারা আমাদের এসএমএস করতে চান চলে যান মোবাইলের মেসেজ অপশনে, টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্ট করতে চান চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসছেন সেটা একটু যদি আমাদেরকে বলতেন। হ্যালো লিসনার্স, আমি শাহরিয়ার। আমি এসেছি মতিঝিল থেকে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি সেটা আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি কথা না বাজে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি। ঘটনাটি ঘটেছিল 2011 সালে কোরবানি ঈদের তৃতীয় দিন। তো আমি প্রথমে একটু বলে নিই, আমার বাসা থেকে আমার নানুর বাসা একটু কাছে হওয়ার কারণে আমার আম্মু প্রায় আমার নানুর বাসায় আসা যাওয়া করতো। তো নর্মালি সেদিনও যায়, সেদিন আস্তে আস্তে প্রায় একটু লেট হয়ে যায়। তো আমার আব্বুর ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস থাকার কারণে উনি বেশিরভাগ ক্ষেত্রে ঢাকার বাইরে থাকতো। তো সেদিন উনি বাসায় না আসার কারণে আমি আমার আম্মুদের সাথে এক রুমে শুই। তো আমার আম্মু নিচে ফ্লোরিং বিছানা করে শুয়ে আর আমি উপরে শুই। রাতে যেটা হয়, আমি টিভি দেখছিলাম, তো হঠাৎ আমি দেখি যে আমার টিভিটা যে ডেস্কের উপর রাখা, সেই ডেস্কটা হঠাৎ একটা রঙিন চাদর দিয়ে ঢেকে যাচ্ছে। তো এটা দেখার পর আমি খুব অদ্ভুত একটা ভয় পেয়ে যাই। ভয় পেয়ে যাওয়ার পর আমি চোখটা বন্ধ করে আবার একটু কিছুক্ষণ পর চোখ খুলে দেখি যে আমার আলমারি যে জায়গাটা রাখা সেটাও একটা রঙিন কাপড় দিয়ে ঢেকে যাচ্ছে। তো এই জিনিসটা দেখার পর আমি খুব ভয় পেয়ে যাই। এরপর আমি কিছুক্ষণ পর আবার লক্ষ্য করি যে আমার ডাইনিং রুমের লাইট বন্ধ ছিল, সেখানে তার থেকেও অন্ধকারের ভিতরেও যদি কোনো একটা কালো অন্ধকার শেপ বা একটা মানুষ দাঁড়িয়ে থাকে, যে যেরকম দেখা যাবে সেরকম আমি একটা শ্যাডো ফিল করি সেখানে। তো এটা দেখার পর আমি নিজেকে আর ধরে রাখতে পারি না, সাথে সাথে আমি চিৎকার করে উঠি আর জোরে জোরে সূরা কালাম পড়তে থাকি। পরে আমার আম্মু এটা দেখে বলে যে কি হয়েছে তোর? আমি বলি যে আম্মু আমি এরকম কিছু ফিল করছি। পরে উনি বলে যে না এরকম কিছু নয়, তো তুমি ঘুমিয়ে পড়ে ভুল দেখছো। এটা বলার সাথে সাথে উনি টয়লেট গেল। টয়লেট থেকে আসার পর দেখলাম যে ওনার চেহারা ভাবভঙ্গি আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। উনি আমাকে বলতেছে যে তুমি এক কাজ করো, তো আমার ছোট ভাইয়ের নাম আরাফাত, তাকে নিয়ে আমরা এখনই তোমার নানুর বাসায় যাবো, তাকে ঘুম থেকে উঠাও। আমি বললাম কেন? বললাম তুমি উঠাও, তুমি কথা না বাড়িয়ে তুমি ওর ঘুম থেকে উঠাও। তো আমিও আর দেরি করলাম না, তাকে নিয়ে আমি সোজাসুজি আমি, আমার আম্মু আর আমার ছোট ভাই এই রাত বেলায় বাসা থেকে বের হয়ে গেলাম নানুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো ওইখানে যাওয়ার পর দেখি আমার মামা, মামি, খালা, নানু নানি যারা থাকে নর্মালি সেখানে উপস্থিত আছে। তো
ওইখানে যাওয়ার পর আমার ভিতরে একটা টর্চারিং ফিল শুরু হয়ে যায় যে আমার যদি ভিতরের মানুষটাকে কেউ আঘাত করার চেষ্টা করে আমি যে যন্ত্রণাটা ফিল করব ঠিক সেরকম একটা যন্ত্রণা ফিল করি। এটা ঠিক ফজরের নামাজের ফজরের আজান আগ পর্যন্ত চলে। ফজরের আজানটা দেওয়ার সাথে সাথে আমার শরীর থেকে মনে হলো যে একটা কি বলবো এটা, যে আমার শরীরটা অনেকটা হালকা হয়ে যায়, ঠিক আছে ভাই। পরে দিয়ে ফজরের আজানটা শেষ হওয়ার পর সাথে সাথে আবার জিনিসটা শুরু হয়ে যায়, ভিতরে আমার একটা টর্চারিং শুরু হয়ে যায়, আমি ভিতরে একটা অত্যন্ত একটা যন্ত্রণা ফিল করছিলাম। এরপর যেটা হয় যে সকালবেলা আমার বাসার সাথেই ইসলামী ব্যাংক হসপিটাল, সেখানে নিয়ে যাওয়া হয়। ওখানে নেওয়া যাওয়ার বলা হয় যে ওনাকে মেন্টাল হসপিটাল দেখাতে। তো যাত্রাবাড়িতে অনেক একটা নাম করা মেন্টাল হসপিটাল আছে, সেখানে নিয়ে যাওয়া হলো। তো সেখানে নেওয়া যাওয়ার পর ডাক্তাররা নর্মালি কিছু কোশ্চেন আস্ক করলো, আস্ক করার পর কিছু মেডিসিন দিল। তারপর কয়েকদিন ভালোই ছিলাম, এরপর দেখা যাচ্ছে যে প্রবলেমটা আবারও শুরু হচ্ছে। তো এরপর আমার নানু টিপু সুলতান রোডে একটা নাম করা কবিরাজের ঠিকানা দিলেন, বলে যে ওখানে গিয়ে দেখো অন্য কোনো সমস্যা হতে পারে। পরে ওখানে যাওয়ার পর দেখি যে ওখানে আমি ছাড়াও আরো অনেক মানুষ ওনাদের প্রবলেম নিয়ে উপস্থিত আছে। তো উনি আমাকে দেখি সবার সামনে বললো যে বাবা তুমি তোমার আমি আমার পরে গেঞ্জি পরেছিলাম, তো উনি বললো যে তুমি তোমার গেঞ্জিটা একটু খুলো। তো সবার সামনে আমাকে গেঞ্জি খোলার কথা বলার কারণে আমি খুব অদ্ভুত ফিল করলাম যে সবার সামনে গেঞ্জি বলে হ্যাঁ তুমি খুলো। তো উনি সবার সামনেই কাইতুন বলে না, জাস্ট সুতা একটা আমার হাতের তালুর সমান মাপ করে নিল, নিয়ে ডান হাতটা হাতের আঙ্গুল থেকে নিয়ে এই যে তোর কবজি পর্যন্ত মাপ দিল, দেখে যে ঠিক আছে। ঠিক বাম হাতটা নিয়ে মাপতে গেল, সেই সুতাটাই অনেকখানি বাড়তি হিসাব হয় সবার সামনে। জিনিসটা খুব অবাক করা যাওয়ার মতো একটা বিষয়। ঠিক উনি নাভি থেকে নিয়ে ডান কাত পর্যন্ত মাপলো, দেখলো ঠিক আছে, সে তো অন্য একটা সুতা এই মাপ করে কেটে নিয়ে দেখছে। ঠিক যখন বামটা মাপতে গেল তখন দেখে যে ওটা একদম নিচ পর্যন্ত চলে আসে। পরে যাও উনি তো আরো কিছু জিনিস করলো, করার পর যে আম্মুকে বললো যে ওর উপর তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এখন ওকে 40 ঘাটের পানি দিয়ে গোসল করাতে হবে। আর পুরুষ মানুষের যে কাফনের কাপড়, ঠিক আছে, ওই ভিতরে যে অন্তরঙ্গ ঢাকার জন্য যে কাপড়টা ইউজ করা হয় সেগুলো আমরা প্রসেস না শুনলাম। হ্যাঁ, তারপর আপনাকে সেটা দিয়ে চিকিৎসা দিল, তারপরে কি হলো? চিকিৎসা দেওয়ার পর বলছে যে ওটা দিয়ে গোসল করাতে হবে। এরপর ওটা দিয়ে ঝাড়ার পরে অষ্টধাতুর একটা তাবিজ থাকে, ঠিক আছে, এই যে লাইক ধরেন, ঠিক আছে, সেগুলো আমি বুঝলাম যে আপনাকে দেয়া হলো, তারপরে কি হলো বলেন। এরপর এটা করতে বলছিল হলো মাগরিবের আজানের পরে, ঠিক আছে, যেখানে মানুষের আনাগোনা কম, ধরেন লাইক ছাদে বলছে যে এরকম জায়গায় করবেন যে জায়গায় মানুষের আনাগোনা কম, মানুষজন কম ওঠে, ঠিক আছে। তো মাগরিব আজান করানোর পর থেকে আমি মোটামুটি সুস্থতা ফিল করছি এখন। আপনি এখন তার মানে ভালো আছেন? জি। ওকে, আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং ফিরে আসছি আপনাদের SMS, আপনাদের সবকিছু নিয়ে। সো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। The night comes alive. আবারও ফিরে এলাম, আমি রাসেল এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। চলছে ভূত এফএম এবং আপনারা জানেন ভূত এফএম অন্যরকম উইথ গ্রামীণ ফোন। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের SMS করছেন। ইমতিহান আমাদের SMS করছেন আজকে ভূত এফএম একটা মোস্ট ইন্টারেস্টিং এপিসোড তিনি তাই লিখেছেন। শুভ্র আমাদের SMS করেছেন এবং আমাদের বলছেন যে আজকের জাস্ট ফাটাফাটি হচ্ছে। আরমান সিলেট থেকে আমাদের SMS করেছেন এবং তাদের গ্রামের হাওড় এলাকা সম্পর্কে যেটা বলতে নিয়েছিলাম আমি পড়তে পারলাম না। অঙ্কন আমাদের এলিফ্যান্ট রোড থেকে SMS করেছেন, লিখেছেন ভয় চাই। তুরাগ আমাদের ওয়ারি থেকে লিখেছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদেরকে রাজকন্যা মিরপুর থেকে SMS করেছেন এবং SMS করেছেন আমাদেরকে ঐশ্বর্য রাজশাহী থেকে এবং তিনি লিখেছেন ভূত এফএম রক্স আমাদেরকে। এছাড়াও তাহসান চকবাজার চট্টগ্রাম থেকে SMS করেছেন আমাদেরকে হামি অ্যান্ড প্রিয়াঙ্কা। মেডিকেল স্টোরিটা অনেক ভালো লেগেছে তাদের কাছে তাই জানিয়েছেন। জাপানিজ কিউটি আমাদের মগবাজার থেকে SMS করেছেন এবং তিনি সেই 2010 সালের অগস্ট থেকে ভূত এফএম শুনছেন এবং এখন সেই প্রথম দিনের মতোই তিনি ভালোবাসেন ভূত এফএম। বাহ, চমৎকার। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি কবি জিঞ্জা থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন নিশাত সিলেট থেকে। এছাড়া আমাদেরকে এবং তিনি বলছেন ভৌতিক টিম যে 2 বছর 25 মাস 109
উইকস অর্থাৎ সপ্তাহ এবং 763 দিন পরে আসছে সেটা তিনি বলেন, এবং ওয়েলকাম ব্যাক জানিয়েছেন তাদেরকে। শাহিন আমাদেরকে মীরাবাজার সিলেট থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সাগর এবং আমাদেরকে মুমিন সহ আরো অনেকে এসএমএস করেছেন। যাই হোক, আমি একটা ঘটনা পড়ে আজকে ভোটটা শেষ করে হাতে একদম তেমন বেশি সময় নেই। একটা অন্যরকম ঘটনা, মানে যিনি পাঠিয়েছেন তিনি অন্যরকম, আমি জানি না এই ঘটনাটা আপনারা শুনেছেন কিনা এর আগে, বাট এই মুহূর্তে আমার চোখে পড়লো এবং আমার পড়তে ইচ্ছে করলো। রাসেল ভাই কেমন আছেন? জানি আপনি সবসময় ভালোর দলে। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। এটি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। প্রথমে ভূত এফএমের যাক, আমি বাগেরহাট শহরের পার্শ্ববর্তী এলাকার কোন এক প্রাথমিক স্কুলের দপ্তরীয় নৈশ প্রহরী। এটি কিছুদিন আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি প্রতিদিনের মতো সেদিনও রাতের খাওয়া দাওয়া সেরে স্কুলে চলে আসি। আমি স্কুলের সবসময় নিচতলায় থাকি, কিন্তু সেদিন কোনো কারণে আমি স্কুলের দোতলার স্টোর রুমে থাকি, কারণ সেখানে একটা শোয়ার জায়গা ছিল। আমি ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। তখন ছিল রাত 12টা থেকে 1টা। তখন হঠাৎ করে শুনতে পাই আমাকে কি যেন নাম ধরে ডাকছে। আমি মনে করেছিলাম আমার এক বন্ধু আমাকে ডাকছে, যেন মনে হচ্ছিল ওই স্কুলের কিছু দূর থেকে ডাকছে, কারণ ও আমাকে মাঝে মাঝে ডাকে। আমি জানালা দিয়ে বাইরের এদিক ওদিক তাই দেখলাম, কিন্তু আশ্চর্য ঘটনা হলো বাইরে কেউ ছিল না। কেউ না থাকায় আমি আবার শুয়ে পড়লাম। তখন আমি প্রায় ঘুমের মতো হঠাৎ শুনি পাশের রুম থেকে আবার কেউ আমাকে ডাকছে। আমি অবাক হই। দোতলায় ওঠার সব দরজা বন্ধ, চাবিও আমার কাছে। আমি একটু চমকে যাই এবং রুম থেকে বের হই। আমি যেখানে, তার পাশে আরো 2টি রুম আছে এবং তার একটি রুমে বাতি জ্বালানো ছিল। তখন আমার চোখ গেল সিঁড়ির দিকে এবং দেখলাম কে যেন নিচে নামছে। আমি পিছু পিছু গেলাম এবং গিয়ে দেখলাম গেট বন্ধ, কেউ নেই। আমি ভাবলাম এটি আমার মনের ভুল। আমি আবার রুমে ফিরে গেলাম। তার কিছুক্ষণ পর টের পেলাম আমার পাশের রুমে হাঁটাহাঁটি করছে কেউ এবং চেয়ার নাড়াচাড়া করছে। এবং এবার আমি ভয় পেয়ে গেলাম। আমি কি করব ভেবে উঠতে পারছি না। তখন আমি ভয়ে ভয়ে দরজা খুললাম এবং যা দেখলাম, আমার দূরের রুমটায় কয়েকজন দরজা দিয়ে ভেতরে ঢুকলো। তখন আমি তাদের চেহারা দেখতে পাই নাই। এবার আমি ভয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। একটু পর শুনতে পাই কয়েকটা টেবিল পর প্রচন্ড শব্দ। তখন আমি অনেক ভয় পেলাম। আমি চিন্তা করলাম এক দৌড় দিয়ে নিচে চলে যাব। দরজা খুলেই দেখি কালো কাপড় পরা অস্পষ্ট চেহারার কয়েকজন লোক আমার দিকে তাকিয়েই দৌড়ানোর শক্তিও পাচ্ছি না। তারপরও শরীরের সর্বশক্তি দিয়ে দৌড় দিলাম। সিঁড়ির কাছে এসে আবারও পেছনে চাইলাম। চেয়ে দেখি ওরা আমার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। সিঁড়ি বেয়ে দৌড়ে গেটের কাছে গিয়ে গেলাম, কিন্তু মেন গেট খুলছে না। আমি গেট খোলার জন্য অনেক চেষ্টা করি, গেট খুলে না। হঠাৎ করে নিজেই গেটটা খুলে যায়। তখন আমি জোরে দৌড় দিলাম। তারপর আর কিছু মনে নেই। পরের দিন সকাল 8টার সময় আমি চোখ খুলে দেখি আমি বাড়ির রুমে শোয়া। আমার রাতের ঘটনা মনে করলাম। আমার মনে হলো স্কুলের গেট খোলা। আমি কাউকে কিছু না বলে আবার স্কুলে চলে এলাম এবং দেখি যে গেট খোলা। তখন আমি স্কুলের ওপরের তলায় যেতে সাহস পাচ্ছিলাম না। আমি তখন দেখি 2জন ছাত্র স্কুলে আসছে। আমি ওদের কিছু না বলে জানিয়ে ওপরে উঠে গেলাম এবং যা দেখলাম, ক্লাসের অনেকগুলো বেঞ্চ এলোমেলো ভাবে পড়ে আছে। তখন আমি বুঝতে পারলাম যে রাতে যা ঘটেছে তার সবকিছুই সত্য। আমি কাউকে কিছু জানালাম না, কারণ ছোট বাচ্চারা ক্লাসে যেতে ভয় পাবে। তারপর আমি কখনো রাতে ওপরের তলায় যাইনি। এরপর কয়েকদিন ভালো মতো গেল। সেদিন আমি ওপরের তলায় থাকি না। আমি আর ওপরের তলায় থাকি না। তবে আমার খাওয়ার পানি ফুরিয়ে গেল। আমি পানি আনতে ওপরের ওঠার সিঁড়ির কাছে যেতে হলো, কারণ পানিটা ট্যাপ থেকে সিঁড়ি নিচে, ট্যাপে থাকে সিঁড়ি নিচে। আমি ট্যাপ চালু করে পানি ভরতে থাকি। পানি ভরা শেষ হলে আমি সামনে তাকিয়ে দেখি একজন কালো কাপড় পরা স্বাভাবিক মানুষের থেকে একটু লম্বা কেউ একজন আমার দিকে চেয়ে আছে। সে আমার থেকে হালকা দূরে অন্ধকারে দাঁড়িয়ে। বারান্দার বাতি জ্বালানো ছিল, সেখান থেকে ট্যাপ পর্যন্ত আলো যাচ্ছিল। সেই আলো ওখানকার সবকিছু দেখা যাচ্ছিল। আমি তার দিকে চাইলাম এবং চেহারা যা দেখলাম তার চোখ দুটো জ্বলছে এবং তার মুখ বয়স্ক মানুষের মতো চামড়া ঝোলানো ও অনেক ভয়ানক খারাপ দেখতে। আমি খুব ভয় পেলাম এবং ঘুরেই দৌড় দিলাম। তখন একটা গরম বাতাস আমার বুকের সাথে বাড়ি খেলো। আমি দৌড়ে বাড়ি চলে এলাম। বাড়িতে সবাই ঘুমিয়ে থাকায় আমি আর কাউকে ডাকলাম না।
আমি আমার রুমের দিকে এসে ঘুমিয়ে পড়ি এবং ওই রাতেই আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। তখন একজন পরিচিত হুজুরের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললাম এবং সে কিছু গোপন রাখতে বলে এবং আরো বলে, রাতে তুমি স্কুলের ওপরে তলায় ও সিঁড়ির কাছে যাবা না। তারপর আমি আর কখনো রাতে ওপরে তলায় যাইনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। সুমন লিখেছেন বাগেরহাট থেকে। আমি ঘটনা পড়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে স্কুলের একজন দপ্তরে লিখেছেন এবং তিনি যে ঘটনাটা লিখেছেন সেটা অতটুকু ভয়ের আমি জানি না, তবে তিনি যে প্রচন্ড রকমের ভয় পেয়েছেন এবং ভয় ফিল করেছেন সেটা আমি ঘটনাটা পুরো বুঝতে পেরেছি। যাই হোক, আজকের মতো এখানে শেষ করতে হবে, সময় ফুরিয়ে আসছে। আরো একবার যাওয়ার আগে জানিয়ে যাই যে আমাদেরকে যদি আপনারা ইমেল করুন এবং ইমেল করে ঘটনা পাঠান এবং সামনের উইকটা জমজমাট করতে চাই আপনাদের সাথে। আর ইমেল করতে হলে যেটা করতে হবে, আমাদের অ্যাড্রেসটা আপনাদের মনে রাখতে হবে অবশ্যই, এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhoothfm@radiofurti.fm, which is bhoothfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটিকে আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো যে আপনারা ঘটনা না পাঠিয়ে সরাসরি আমাদের কাছে আপনারা মানে একদম রেকর্ড করে, ঘটনা রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের পেজ রয়েছে, সেই পেজগুলোতে আপনারা অবশ্যই চোখ রাখবেন। যে ফিল্মগুলো আসছে সেই ফিল্মগুলো আপনাদের জন্য, সুতরাং অবশ্যই চোখ রাখবেন www.facebook.com/radio.furti এবং অবশ্যই আপনি আপনার অনুভূতির কথা জানাতে পারেন সরাসরি আমাকে। আমার একটা পেজ রয়েছে www.facebook.com এবং /bhoothfm.russell অর্থাৎ BHOOTFM.RUSSELL। এখানে কিন্তু আমি আছি, আমি উত্তর দিতে পারবো, মাসুম আছে, মাসুম সে পেজে আছে, মাসুম উত্তর দিতে পারবে। সুতরাং আমাদের সাথে সরাসরি কানেক্টেড থাকতে পারবেন আপনি। যাই হোক, কথা হবে আবারও আগামী সপ্তাহে। আশা করছি আপনাদের কাছ থেকে দারুণ দারুণ সব ঘটনা পাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। টাটা।